তোমার কি কি সাবজেক্ট রয়েছে? তোমার বাংলা রয়েছে, আর কি আছে? বাংলা আছে, পার্ট সাবজেক্ট হিসেবে হিস্টোরি আছে, বাট আর কি আছে আমি কিন্তু এখনো পর্যন্ত ঠিক জানি না। জানার দরকার নেই, তোমার বাংলা আছে মানে তোমার বাংলা অনার্স, বাংলা হ্যাঁ অনার্স এর গ্রুপে জয়েন করবে। আর হিস্ট্রিতে জয়েন করো, হিস্ট্রি জেনারিক ইলেকটিভের যে গ্রুপটা আছে সেখানে জয়েন করো। হ্যাঁ, সেটাতে জয়েন করেছি। তাহলে ইংলিশ আর আর না, ইংলিশে জয়েন করবো না? না, তোমার তো আর তো কোনো লাগছেই না। তোমার দুটো অনার্স এর কোর কোর্সের সাবজেক্ট পড়তে হচ্ছে, একটা জেনারিক ইলেকটিভ হিস্ট্রি পড়তে হচ্ছে, আর একটা ইএনভিএস পড়তে হচ্ছে। এই ইএনভিএস ব্যাস। আচ্ছা, তাহলে ইএনইভিএস কি আর গ্রুপ আছে কি? আমি ইএনভিএস বুঝতে পারছি না। সম্ভবত আমি আমি এটা জানি না, ঠিক এটা আমিও জানি না, কারণ আমি তো ইংরেজি দেখি। আমার যতদূর ধারণা প্রিন্সিপাল স্যার ইএনভিএস এর একটা গ্রুপ করবেন বা করেছেন, সেটা তুমি প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞেস করুন। প্রিন্সিপাল স্যার সম্ভবত অডিওর মাধ্যমে ক্লাসটা নেন, ঠিক আছে? এটা এটা ডাইরেক্টলি একবার প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞেস করে নেওয়াটাই ভালো হবে, ইএনভিএস এর ব্যাপারটা। এটা আমি জানি না। তাহলে আমি কি এই গ্রুপ থেকে বেরিয়ে যাব? হ্যাঁ, গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারো, ক্লাস থেকে বেরিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে স্যার। বেশ বেশ। যারা বাকিরা এই ক্লাসে জয়েন করেছো তারা আশা করছি প্রত্যেকেরই L1 রয়েছে। আমি আগের দিন অলরেডি তোমাদেরকে বলে দিয়েছিলাম কারা কারা পাসের সাবজেক্টে কি কি নিতে পারবে। আমি অলরেডি সেই বিষয়ে আলোচনা করে দিয়েছি এবং সেটা অলরেডি রেকর্ডেড অবস্থায় ইউটিউবে দেওয়া আছে। যারা যারা গ্রুপে রয়েছে তাদেরকে আমি এটা শেয়ার করে দিচ্ছি। এবং শুধু তাই নয়, আমি কিন্তু প্রত্যেককে স্টাডি মেটেরিয়ালও প্রোভাইড করে দিয়েছি, যে স্টাডি মেটেরিয়ালটা তোমাদের পড়তে হবে। দেখবে এটা 32 পাতার স্টাডি মেটেরিয়াল। মোটামুটি ওটা আমার সঙ্গে ফলো করলেই তোমরা L1 এ মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবে, কোনো অসুবিধা নেই। এছাড়াও অনেকেই আমাকে তোমরা প্রশ্ন করছো যে আমাদের কি কি নিয়ে পড়তে হবে স্যার। তাদেরকে আমি আরেকবার 2 মিনিটের মধ্যে একটু বলার চেষ্টা করছি। যারা যারা বিএ জেনারেল কোর্স মানে পাস কোর্সের স্টুডেন্ট, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। Yes, sir. থ্যাংক ইউ। যারা যারা বিএ জেনারেল কোর্সের স্টুডেন্ট, তাদের সেমিস্টার 1 এ দুটো ডিসিপ্লিন নিয়ে পড়তে হবে, ডিসিপ্লিন 1 আর ডিসিপ্লিন 2। ডিসিপ্লিন 1 এ ধরা যাক তোমাদেরকে দুটো গ্রুপ করে দেওয়া হয়েছে, কারণ এত স্টুডেন্ট জয়েন করছে, মানে প্রত্যেকে একই সাবজেক্ট চাইছে, এর ফলে দুটো গ্রুপ করে দেওয়া হয়েছে। যারা 5 স্টুডেন্ট তাদের একটাতে আছে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত এবং ইকোনমিক্স ল্যাঙ্গুয়েজ, এবং তার সঙ্গে সঙ্গে ইকোনমিক্স রয়েছে। এই চারটের মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। এবং আর একটা আছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন এবং জিওগ্রাফি। এই 1 2 3 4 5 পাঁচটা সাবজেক্টের মধ্যে যে কোনো আর একটা চুজ করতে হবে। ফলে এই দুটো গ্রুপ থেকে যে কোনো একটা একটা করে চুজ করে, অনেকে অলরেডি চুজ করে ফেলেছো সাবজেক্ট। যারা সাবজেক্ট পরিবর্তন করতে চাও তাদের উদ্দেশ্যে বলি, এখন সাবজেক্ট চেঞ্জ বা পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? সাবজেক্ট পরিবর্তন করে যাবে হচ্ছে রেজিস্ট্রেশনের সময়, যখন রেজিস্ট্রেশন হবে। এবার বাংলাটা যদি সবাই নিতে চাও তাহলে পরিষ্কার বলছি, বাংলাতে 400টা সিট আর স্টুডেন্ট আছে 800-র উপরে আমার যত ধারণা পাস কোর্সে। ফলে 400 জনই বাংলা পাবে এবং সেটা মার্কসের ভিত্তিতে পাবে, যারা যারা আগে চুজ করেছো তার ভিত্তিতে পাবে, ঠিক আছে? ফলে বাংলা তো সবাই নিতে পারবে না, অন্যান্য সাবজেক্ট নিতে হবে। ফলে মোটামুটি এখানে ইংরাজি, সংস্কৃত, ইকোনমিক্সের মধ্যে যেটা মোটামুটি ঠিকঠাক লাগছে সেটা নাও। আর তার সঙ্গে সঙ্গে এখানে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, জিওগ্রাফি এর মধ্যে নাও। এবং সেই সাবজেক্টটা তোমরা মোটামুটি নিতে পারবে যখন আর কি রেজিস্ট্রেশন শুরু হবে, তখন এই দুটো গ্রুপের মধ্যে যে কোনো একটা তোমরা নিতে পারবে। পরিষ্কার? ফলে রেজিস্ট্রেশন শুরুর পরে তোমরা এ ব্যাপারে অফিসকে যোগাযোগ করবে, ঠিক আছে? বেশ, আশা করছি মোটামুটি ক্লিয়ার। মানে বাংলা যদি সবাই নিয়ে পড়তে চাও তাহলে কিন্তু বাংলা সবাইকে অফার করা সম্ভব হবে না, কারণ বাংলাতে একটা নির্দিষ্ট পরিমাণে সিট রয়েছে। আশা করছি প্রত্যেকের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো কি কি সেমিস্টার 1 এ পড়তে হবে? সেমিস্টার 1 এ পড়তে হবে আমি আগেও বললাম, আবার বলছি, L1 তোমাদেরকে পড়তে হবে, তোমাদেরকে ENVS পড়তে হবে, তোমাদেরকে দুটো ডিসিপ্লিন পড়তে হবে। ফর এক্সাম্পল আমি বলছি, কেউ বেঙ্গলি নিয়েছো, অথবা বেঙ্গলির বদলে কেউ সংস্কৃত নিয়েছো, SINSKRIT, এবং এখানে নিয়েছো হিস্ট্রি, তাহলে হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স নিয়েছো, ঠিক আছে? তার মানেটা জানাচ্ছে এই বেঙ্গলি হিস্ট্রি বা সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত হিস্ট্রি, এই দুটো তোমাকে এখানে পড়তে হচ্ছে। একটা কম্পালসারি L1 পড়তে হচ্ছে, আর পড়তে গিয়ে তোমাকে ENVS। এই প্রত্যেকটা পেপার 75 নম্বরের, ENVS 80 নম্বরের পরীক্ষা হয়, 20 নম্বরের প্রজেক্ট পেপার 100 নম্বর, টোটাল 20 নম্বরের প্রজেক্ট পেপার নিয়ে 100 নম্বর, মোট 325 নম্বরের পরীক্ষা। এই যে 75 নম্বরের মধ্যে আমি আগের ক্লাসে বলেছি 60 নম্বর হচ্ছে এন্ড সেমিস্টার এক্সামিনেশন, যেটা বাইরের কলেজে গিয়ে দিতে হবে।
এবং 15 নাম্বার হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটা আমরা টিচারদের দেব। এই হচ্ছে মোটামুটি তোমাদের ডিভিশন অফ দ্য মার্কস, যেটা আগের ক্লাসে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। কেউ না জানলে একটু রেকর্ডিংটা দেখলেই বুঝতে পারবে। এছাড়াও আমি তোমাদেরকে আগের গত বছরে নেওয়া সমস্ত ক্লাসের রেকর্ডিংও প্রোভাইড করে দিয়েছি একটা প্লে লিস্ট ক্রিয়েট করে। সেখানে যদি কেউ চাও একটু আগে আগে পড়ে নেবে, সে ওই সমস্ত ক্লাসগুলো অলরেডি আমার যেগুলো রেকর্ড করা আছে সেগুলো সে আগে দেখে নিতেও পারো। আশা করছি এতটুকু তোমাদের মধ্যে পরিষ্কার হয়েছে। এবার একটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে আমি ডাইরেক্টলি সিলেবাসের মধ্যে চলে যাব। তোমরা জানো যে কালকে আমাদের মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছে ফ্রম 16th অফ নভেম্বর আমাদের কলেজ সম্ভবত খুলতে চলেছে, কলেজ ওপেন হতে চলেছে। ফলে আমি তোমাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করবো যে তোমরা ভিতরে ভিতরে মেন্টালি প্রিপারেশন নাও, মানসিকভাবে প্রস্তুতি নাও অফলাইন এক্সামিনেশন দেওয়ার। তোমাদের দাদা বা দিদিরা অনেকেই অনলাইন এক্সামিনেশন দিয়েছে, কিন্তু তোমরা হয়তো অনলাইন এক্সামিনেশন তোমাদের নাও হতে পারে। আমরা জানি না যে করোনা পরিস্থিতি কোন জায়গায় থাকবে বা কি সিচুয়েশন থাকবে, কিন্তু যেহেতু কলেজ খুলে যাচ্ছে 16th অফ নভেম্বর, হয়তো প্রত্যেক স্টুডেন্টকে প্রত্যেক দিন আনা হবে না, সেটা তো সরকার অ্যানাউন্স করে দেবে। কিন্তু যেহেতু 16th অফ নভেম্বর কলেজ খুলে যাচ্ছে, তাই অফলাইন এক্সামিনেশনের প্রিপারেশন মেন্টালি নাও, মানসিকভাবে প্রস্তুতি নাও। কারণ মাথায় দেখো মেন্টাল ব্লকেজ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্লকেজ। মানে যে তোমরা ভেতরে ভেতরে ভাবতে শুরু করো যে কেমন করে গিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দেবো, এই 2 মাসের মধ্যে কেমন করে প্রিপারেশন নেবো, বাবা লিখতেই তো পারবো না, তাহলে কিন্তু একটা শব্দও লিখতে পারবে না। ফলে মানসিকভাবে প্রস্তুতি নাও যে পরীক্ষাটা দেবে। কারণ তোমাদের অনেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দাওনি, অনেকেই দীর্ঘদিন ধরে পড়াশোনার মধ্যে নেই, ঠিক আছে, লেটস কনফেস, আমরা তো মানে একেবারেই ঘরোয়া আলোচনা করছি। ফলে আমরা স্বীকার করে নিই যে আমরা অনেক দিন ধরে পড়িনি, ফলে এখন আমাদের ভালো করে পড়তে হবে, তাই তো? ফলে যেহেতু ভালো করে পড়তে হবে, তাই পড়াশোনাটা আজকে থেকেই শুরু হোক, ঠিক আছে? নাহলে কিন্তু যদি এক্সামিনেশন, আমি ধরে নিচ্ছি তোমাদের এক্সামিনেশন যদি জানুয়ারি মাসের 10 তারিখে হয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হতে পারে একদম জানুয়ারি মাসের প্রথম দিকে, তো সেক্ষেত্রে তার প্রিপারেশন এখন থেকেই শুরু করো। পাশের কোর্সের অন্যান্য যে মেইন সাবজেক্টগুলো ভালো করে পড়তে আরম্ভ করো এবং একটা রুটিন তৈরি করে নাও, শিডিউল তৈরি করে নাও, সেই শিডিউল করে তোমরা পড়াশোনা শুরু করো। Am I clear? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। বেশ বেশ, আশা করছি ক্লিয়ার। এবার আমি সরাসরি চলে আসছি, আমি যে সাবজেক্টটা পড়াবো তার সিলেবাসে, আমি সেই সিলেবাসটা একটু তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। এই হচ্ছে মোটামুটি সিলেবাস। দেখবে আমি যে কোর্স মেটেরিয়ালটা তৈরি করে দিয়েছি তোমাদেরকে, আশা করছি প্রত্যেকের কাছে এই কোর্স মেটেরিয়ালটা আছে। আছে? হ্যাঁ আছে তো? এটা কিন্তু হ্যাঁ স্যার আছে। আছে। ইয়েস স্যার। ইয়েস স্যার আছে। বেশ, থ্যাংক ইউ। এই 32 পাতার স্টাডি মেটেরিয়ালটা আমি প্রত্যেককেই বলছি একটা প্রিন্ট নিয়ে নাও, ঠিক আছে? এছাড়া এই কোর্স মেটেরিয়ালটা ছাড়া আমি আরো ওই বিভিন্ন বছরের প্রশ্ন দিয়েছি তোমাদের, 2017, 18, 19 এবং 20 দিয়েছি। এটা বলো। হ্যাঁ স্যার। Yes, sir. ইয়েস স্যার। এই কোয়েশ্চেন পেপারগুলো এবং এই যে স্টাডি মেটেরিয়াল, এগুলো সবাই একটু প্রিন্ট করে নাও। বেশি টাকা পড়বে না, একজন প্রিন্ট করে নিতে পারো, সেখান থেকে অনেকে জেরো করে নিতে পারো, কিন্তু এইটা তোমাদের করে নিতে হবে, নাহলে কিন্তু তোমরা মানে বেসিক কোনো টেক্সট বই তোমাদের কাছে থাকবে না। ফলে এইটা হচ্ছে প্রথম কাজ, একটা অনলাইন প্রিন্টার স্টোরে গিয়ে, একটা সাইবার ক্যাফেতে গিয়ে এটাকে প্রিন্ট করে ফেলো এবং 4 বছরের যে প্রশ্ন রয়েছে 17, 18, 19 এবং 20টা অনলাইন কোয়েশ্চেন ছিল, এই প্রত্যেকটাই প্রিন্ট করে নিজের কাছে রাখো। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমি এবার বলতে আরম্ভ করব তোমাদের সিলেবাসের ব্যাপারে। বেশ, শুরু করছি। তোমাদের L1 সিলেবাসের 5টি ভাগ রয়েছে, 5টা সেকশনে এই সিলেবাসকে ভাগ করা হয়েছে। প্রথম সেকশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, ডিস্টিংক্টনেস অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, কাকে ল্যাঙ্গুয়েজ বলে? হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? এনিওয়ান? ভাষা কাকে বলে? বলো বলো, কোনো অসুবিধা নেই, বাংলা ইংরেজি যা পারো বলো, কোনো অসুবিধা নেই, বলো ভাষা কাকে বলে? Language is something in which we communicate with one another, right?
যে ভাষা হচ্ছে সেই যার মাধ্যমে আমরা একে অপরের মাধ্যমে সম্পর্ক স্থাপন করি, একে অপরের সঙ্গে কথা বলি, একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করি। আমি বলছি আমার প্রচন্ড হৃদয়ের মধ্যে যন্ত্রণা হচ্ছে হার্টের বাঁদিকে। তুমি হয়তো আমার কতটা পেন হচ্ছে ইনসাইড মাই হার্ট বুঝতে পারছো না, কিন্তু তুমি বুঝতে পারছো যে শারীরিক যন্ত্রণা হচ্ছে। কারণ somehow through our body language or through my communication skill I'm able to communicate with you the pain, the intensity of the pain inside my heart. এটাকে বলে ভাষা। So what is language? Language is basically a communication tool generally spoken inside a linguistic community. যে কথাগুলো বলবো সেগুলো মাথার মধ্যে পুরো ঢোকাতে হবে। লিঙ্গুইস্টিক কমিউনিটি মানে ভাষা গোষ্ঠী যারা একে অপরের সঙ্গে কথা বলে। ফর এক্সাম্পল বেঙ্গলি is a linguistic community, Bengali people. Gujarati people is another linguistic community যাদের মধ্যে গুজরাটি একে অপরের সঙ্গে কথা বলে। একই রকম ভাবে তামিল, তেলেগু, মালায়ালাম, পাঞ্জাবি, they are different people belonging to the linguistic community, ভাষা গোষ্ঠী। মানে ভাষা কি? ভাষা হচ্ছে একে অপরের সঙ্গে কমিউনিকেট করার একটা মাধ্যম। And very important, apart from being a mode of communication, language is also a sign system. Sign system মানে কি? সাইন মানে কি বলা উচিত? খুব সহজ, SIGN। স্বাক্ষর। না, সেটা সিগনেচার। সাইন একটা মানে রয়েছে বাংলাতে, কি বলো বলো বলো? চিহ্ন। চিহ্ন। ভাষা হচ্ছে চিহ্ন বিজ্ঞান। চিহ্নের মাধ্যমে ভাষা বোঝানো হয়। কি করে? এই যে অ বা আ বা এ বা বি, দিস ক্যান বি লেটার্স। এগুলো তো লেটার, কিন্তু এগুলোর কোনো আলাদা করে নিজস্ব মানে নেই। এগুলো তখনই মানে হয় যখন এটা একটা শব্দ হিসেবে গঠন করে। আমি যদি ফর এক্সাম্পল বলছি সান, SUN, ইটস আ ওয়ার্ড, এটা তখনই মানে দাঁড়াচ্ছে যখন বেশ কয়েকটা চিহ্নকে আমি পাশাপাশি বোঝাচ্ছি, বসাচ্ছি, তখনই এটা একটা মিনিং অ্যাকুমুলেট করছে। তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ বেসিক্যালি আ সাইন সিস্টেম, একটা চিহ্নের বিজ্ঞান। শুধু কি ল্যাঙ্গুয়েজ আমরা বলার কাজে ইউজ করি? করি না। ফর এক্সাম্পল আমি দিচ্ছি তোমাদেরকে, যখন তোমরা বাইকে করে যাও, বিশেষ করে যারা ছেলেরা এখানে উপস্থিত আছে তারা জানো, অনেকেই খুবই মানে ভালো বাইক টাইক চালাও, যখন একটা রেড সাইন সামনে আসে তখন তোমরা বাইক নিয়ে কি করো? বাইক নিয়ে দাঁড়িয়ে পড়ো তো। যখন গ্রিন আসে তখন চলে যাও, আর যখন ইয়েলো আসে তখন তোমরা একটু বাইকটাকে আস্তে করো। এটা কিসের মাধ্যমে হয়? কে তোমাকে বলে দিচ্ছে যে গ্রিন মানে চলে যেতে হবে আর রেড মানে দাঁড়াতে হবে? বিকজ অফ দ্য সাইন সিস্টেম। সেটাও এক ধরনের লিঙ্গুইস্টিক সাইন সিস্টেম, ল্যাঙ্গুয়েজ সাইন সিস্টেম। সেটাও এক ধরনের ভাষা। আমরা এই বিভিন্ন ধরনের ভাষা নিয়ে পড়বো, ঠিক আছে? এটাই আমাদের সিলেবাসের প্রথম অংশ। জেনারেলি সেকশন 1 থেকে 10 মার্কস এবং 5 মার্কসের কোয়েশ্চেন আসে, 2 মার্কসের কোয়েশ্চেন আসে না। আমি আগের দিন বলেছি, আজকেও বলবো, আমাদের সিলেবাসে জেনারেলি 3 ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, একটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, আর একটা হচ্ছে 10 নম্বরের প্রশ্ন। এই 2 নম্বরের প্রশ্ন হচ্ছে সব থেকে বেশি মার্কস স্কোর করার জায়গা, 2 মার্কসের কোয়েশ্চেন। কি ধরনের কোয়েশ্চেন আছে সেগুলো আমরা তো সিলেবাস পড়তে আলোচনা করতে যাব। আর 5 নম্বর এবং 10 নম্বরে, বিশেষ করে 10 নম্বরে একটু লেস মার্কস স্কোর হয়, কারণ একটা ব্রড কোয়েশ্চেন আমাদের লিখতে হয়, ঠিক আছে? এবং এই ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন থেকে, এই যে সেকশন 1 ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন, ডিস্টিংক্টনেস অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ, এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রেই 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নটা পড়ে। একটু ডিফিকাল্ট সেকশন, এটা আমরা আগে পড়বো, তারপরে পরপর অন্যান্য সেকশনগুলো পড়বো। তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন। কমিউনিকেশন মানে কি? হোয়াট ইজ কমিউনিকেশন? একটু বললাম, শুনি, তোমরা বলো। হোয়াট ইজ কমিউনিকেশন? সংযোগ স্থাপন করা। সংযোগ স্থাপন করা। একটা কমিউনিকেশনের ডিভাইসের নাম বলো। একটা যন্ত্র যার মাধ্যমে কমিউনিকেট করো, বলো। মোবাইল ফোন। Yes, absolutely right. মোবাইল ফোন, this very device, যেখান থেকে এই আমার সঙ্গে যে প্ল্যাটফর্মে কথা বলছো, এটা হচ্ছে গুগল মিটের প্ল্যাটফর্ম। This is also actually a means of communication. আমরা কমিউনিকেট করছি তো, একজনের সঙ্গে কথা বলছি তো।
এই যে তোমরা আমাকে দেখছো, খানিকটা বুঝতে পারছো, খানিকটা বুঝতে পারছো না, অনেকে একটু ভয়ের মধ্যে আছে, স্যার কি বকাবকি করবে, অনেকে ভাবছো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে কম্পালসারি, কি করব। এই যে এর এত কিছু সত্ত্বেও যে আমরা একে অপরের সঙ্গে কমিউনিকেট করছি, আমি কিন্তু এই ক্লাসে যতটা আমি কথা বলি তোমাদেরকে দিয়েও কিন্তু একই রকম ভাবে কথা বলাবো, এরকম নয় যে তোমরা কথা বলবে না, তোমরা কিন্তু প্রত্যেক কথা বলবে। একটা ক্লাসে হয়ে যাওয়ার পরেই তোমাদের আস্তে আস্তে মানে ওই জড়তাটা কেটে যাবে আস্তে আস্তে, ভয়ের কিছু নেই। আমি আগে সিলেবাসটা বুঝিয়ে দিই এবং কি কি মার্কসের কোয়েশ্চেন আসে একটু বলে দিই, তারাই কেটে যাবে মোটামুটি। তাহলে ব্যাপারটা কি, কমিউনিকেশন ইজ দ্য হার্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। সবকিছু মানে প্রত্যেকটাই এই পৃথিবীর সবকিছু এই সংযোগ স্থাপনের মাধ্যমে বা একে অপরের সঙ্গে একটা সম্পর্ক তৈরির উপরে ডিপেন্ড করে। এইটারই মেন এম, দ্য মেন এম অ্যান্ড দ্য অবজেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ টু কমিউনিকেট। কে কত ভালো কমিউনিকেট করতে পারে। এই যে আমি কথাগুলো বলছি, এগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে আমি একজন ভালো কমিউনিকেটর। আমি যদি যে কথাগুলো বলছি আমি যদি তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা ভালো কমিউনিকেটর নয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অল বং চ্যাং চং চুং লিং টিং কুং টাং কুং, তুমি কিছু বুঝতে পারলে? কিছু বুঝতে পারলে না। তার কারণটা কি, আমি এমন একটা ল্যাঙ্গুয়েজ বললাম যে ল্যাঙ্গুয়েজটার সঙ্গে তোমরা পরিচিত নও, সেই পার্টিকুলার সাইন সিস্টেমটার সঙ্গে তোমরা পরিচিত নও। আমি যখন ফ্রেঞ্চে কথা বলি অনেকেই বুঝতে পারবে, জার্মানে কথা বলি বুঝতে পারবে, কেন? কারণ ল্যাঙ্গুয়েজ ইজ এ সাইন সিস্টেম। ওই বিশেষ ধরনের চিহ্নগুলোর সঙ্গে তুমি পরিচিত নয়, তুমি বাংলা এবং খানিকটা ইংরাজি এই দুটো সাইন সিস্টেমের সঙ্গে পরিচিত। আমি যদি কালকে থেকে ডিসাইড করি এই চেয়ারটাকে চেয়ার না বলে আমি পং টুং লং বলবো, তাহলে কি হবে? তাহলে এটা ঘটবে, সেটা হচ্ছে লোকে আমাকে পাগল ভাববে। কিন্তু তারও 10 দিন বাইরে থেকে যদি লোকে ভাবতে শুরু করে যে একটা পার্টিকুলার দুবরাজপুরের এরিয়ার লোক ভাবতে শুরু করে যে চেয়ারটাকে পং টুং লংই বলবো, 50% লোক ডিসাইড করলো, তাহলে কি করবে? তাহলে এটা ঘটবে কয়েক বছর বাদে একটা নতুন ভাষা সৃষ্টি হবে বাংলা থেকে, যেটা বাংলা নয়। অর্থাৎ কোন একটা লিঙ্গুইস্টিক কমিউনিটির লোকজন যদি সেই ভাষাকে মান্যতা দেয় তবেই সেই ভাষা বেঁচে থাকবে, যদি মান্যতা না দেয় তাহলে সেই ভাষা বেঁচে থাকবে না। যেরকম সংস্কৃততে লোকজন কথা বলে না বলে সংস্কৃত ইজ আ ডেড ল্যাঙ্গুয়েজ, পালি ইজ আ ডেড ল্যাঙ্গুয়েজ, এনশিয়েন্ট গ্রিস দেশে গ্রিক ল্যাঙ্গুয়েজে কথা বলতো, গ্রিক এখন একটা ডেড ল্যাঙ্গুয়েজ, একই রকম ভাবে ল্যাটিন একটা ডেড ল্যাঙ্গুয়েজ। এগুলো প্রত্যেকটাই মৃত ভাষা। কারণ কি, লোকে এই ভাষাতে কথা বলে না। ফলে এই যে ডেড ল্যাঙ্গুয়েজ, এই যে লিভিং ল্যাঙ্গুয়েজ, বাংলা একটা জীবিত ভাষা। কারণ কি, তোমরা সবাই বাংলায় কথা বলো। এই কাকে ডেড ল্যাঙ্গুয়েজ বলে, কাকে লিভিং ল্যাঙ্গুয়েজ বলে, কাকে ল্যাঙ্গুয়েজ বলে, কাকে কমিউনিকেশন বলে, কত ধরনের ল্যাঙ্গুয়েজ হয় এবং কত ধরনের ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ হয়। অর্থাৎ এই যে আমরা যে ভাষায় কথা বলি, মানুষের যে ভাষা, তার কি কি বৈশিষ্ট্য, and distinctness of the human language. Distinctness মানে anyone? Distinctness মানে কি কেউ বলতে পারবে? বলতে পারলে একটা চকলেট দেবো কলেজ খুললে। Distinctness of the human language. Distinctness মানে এমন একটা জিনিস that which creates difference, যেটা অন্য জিনিসের থেকে একটা বিশেষণ তৈরি করে, একটা বিশেষ ধরনের জিনিস ক্রিয়েট করে, তাকে ডিস্টিংক্টনেস বলে। ডিস্টিংক্টনেস মানে হচ্ছে ডিফারেন্স। হিউম্যান ল্যাঙ্গুয়েজ অন্যান্য নন হিউম্যান ল্যাঙ্গুয়েজের থেকে কি করে ডিফারেন্ট? নন হিউম্যান ল্যাঙ্গুয়েজ বলতে আমি কি বোঝাচ্ছি? আমি এগুলো আরো ভালো করে বোঝাবো, চিন্তার কিছু নেই, তখন আমি এই পার্টিকুলার বিষয়টা নিয়ে বলবো তখন বোঝাবো। আজকে ইন জেনারেল সিলেবাসটা বোঝাচ্ছি। বলো নন হিউম্যান ল্যাঙ্গুয়েজ মানে কি? নন হিউম্যান, খুব বলো, নন হিউম্যান মানে কি? আরে বলো বলো বলো, কথা না বললে হবে না। হিউম্যান মানে কি? হিউম্যান মানে কি? মানব। আর নন হিউম্যান মানে কি? মানুষ নয়। যারা মানুষ নয়। কারা কারা মানুষ নয়? কারা মানুষ নয়? তোমার চারপাশে পশু, পাখি, অ্যানিমাল, বার্ডস, দিস আর নন হিউম্যান এন্টিটিস। কিন্তু এদেরও তো কমিউনিকেশন ডিভাইস রয়েছে। অ্যান্টরা, যারা পিঁপড়ে, তারাও তো একে অপরের সঙ্গে কমিউনিকেট করে, তাই তো? কিসের মাধ্যমে করে? কোনো একটা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করে, চিহ্নের মাধ্যমে করে, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে করে। সেই নন হিউম্যান ল্যাঙ্গুয়েজের সঙ্গে হিউম্যান ল্যাঙ্গুয়েজের
কি তফাৎ। এই যে আমি সবসময় তো আমরা এসেনশিয়ালি ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করি না, অনেক সময় বডি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেট করি। আমি যদি বলি মানে আমি জল খাবো, বিরাট কোহলি যখন ক্রিকেট খেলছে তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে এসে বললো যে আমাকে এরকম করে দেখালো, তার মানে কি আমার হাতে স্প্রে লাগবে। এবার এটা তো এসেনশিয়ালি কোনো লিঙ্গুইস্টিক ডিভাইস দিয়ে সে বললো না, এটা চিহ্ন বিজ্ঞানের মধ্যে দিয়ে বললো। চারপাশের পশু পাখিরাও এই চিহ্নের মধ্যে দিয়ে কমিউনিকেট করে। এই যে পশু পাখিদের ভাষা, এটা হচ্ছে নন হিউম্যান ল্যাঙ্গুয়েজ। তার সঙ্গে হিউম্যান ল্যাঙ্গুয়েজের কি ডিফারেন্স, সেটাই হচ্ছে ডিস্টিংক্টনেস অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ। হিউম্যান ল্যাঙ্গুয়েজের কি ক্যারেক্টারিস্টিক্স, কি কি বৈশিষ্ট্য যেটা হিউম্যান ল্যাঙ্গুয়েজকে হিউম্যান ল্যাঙ্গুয়েজ করেছে, এবং কি কি বৈশিষ্ট্য অ্যানিমাল ল্যাঙ্গুয়েজকে অ্যানিমাল ল্যাঙ্গুয়েজ করেছে, এই জিনিসগুলো আমাদের সেকশন 1-এ পড়তে হবে। বুঝতে পারছো? খুব একটা সহজ নয়, আবার খুবই সহজ নয় এই অর্থে কারণ এই L1 এর যে সিলেবাসটা এটা কিন্তু অনেকটাই থিওরিটিক্যাল, অনেকটাই তত্ত্বের উপরে নির্ভরশীল। যেরকম তোমরা আগে পড়েছো উচ্চ মাধ্যমিকে কোন একটা টেক্সট পড়েছো, এই জিনিসটা কিন্তু L1 এ নেই। L1 এ কিন্তু তোমাদেরকে খুব ভালো করে এই তত্ত্বগুলো জানতে হবে। দেখবে যে কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি, আমি আমার স্টাডি মেটেরিয়ালটা পুরো কোয়েশ্চেন আনসার বেসিসে ডিজাইন করেছি। যারা দেখেছো তারা জানো, দেখবে লেখা আছে প্রথম প্রশ্নটা হোয়াট ইজ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, কাকে বলে মানবতার ভাষা বা কাকে বলে মানুষের ভাষা। বেসিক্যালি দেখো পাশেই লেখা আছে 5 মার্কস, মানে এই কোয়েশ্চেনটা 5 মার্কসের জন্য তোমায় তৈরি করতে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে মার্কস লেখা আছে, যেখানে 10 মার্কস অবলিক 5 মার্কস দেওয়া আছে, তার মানে সেটা 5 মার্কসও পড়তে পারে, 10 মার্কসও পড়তে পারে। 5 মার্কস পড়লে একটা দুটো ক্যারেক্টারিস্টিক লিখতে হবে। অর্থাৎ এইভাবে তোমরা নিজেদের মতো করে ব্র্যাকেট দিয়ে দিয়ে ছোট করেও পড়তে পারবে। আমি বলে দেবো কেমন করে ছোট করে পড়বে, নিজের মতো করে ছোট করে পয়েন্ট ভিত্তিক ওয়েতে স্টাডি মেটেরিয়ালটা নিজের মতো করেও পড়তে পারবে। বুঝতে পেরেছো? ফলে তোমাদের যেটা প্রথম প্রয়োজনীয় সেটা হচ্ছে স্টাডি মেটেরিয়ালটাকে প্রিন্ট করা, এবং আমি যে ক্লাসে যতটা পড়িয়ে দেব সেটা বাড়িতে সেই দিনকে পড়ে ফেলতে হবে বা তার পরের দিনকে পড়ে ফেলতে হবে। আমি মোটামুটি মঙ্গল আর শুক্র একটা করে ক্লাস নেব, ফলে সেটা কিন্তু খুব ভালো করে তৈরি করে ফেলতে হবে সেই দিনই, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর আমি যে সিলেবাসটা বুঝিয়ে দিচ্ছি এবং আজকেই পুরো সিলেবাসটা বুঝিয়ে দেবো এবং কেমন করে পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে কি কি ধরনের কোয়েশ্চেন আসে সেগুলো বলে দেবো, একটু ভালো করে শুনে নিতে হবে। তাহলে আমাদের সেকশন 1 এর নামটা কি? ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, ডিস্টিংক্টনেস অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ। ভাষা এবং সংযোগ, ভাষার মাধ্যমে আমি কেমন করে সংযোগ তৈরি করব, ভাষাকে কেমন করে উপস্থাপনা করব এবং কেমন করে মানুষের সঙ্গে কমিউনিকেট করব, কত ধরনের, what are the various types of the communication and how human language is different from the other non-human languages, other animal languages, সেটা আমরা পড়ব আমাদের সেকশন 1-এ। আমাদের সিলেবাসের 5টা সেকশনের মধ্যে এটা হচ্ছে 1 নম্বর সেকশন, যেখান থেকে জেনারেলি 5 এবং 10 নম্বরের প্রশ্ন আসে। পরিষ্কার কিনা বলো, পরিষ্কার কিনা? Yes, sir. Yes, sir. Yes, sir. বুঝতে না পারলে তক্ষুনি মাইক্রোফোনটা অন করে বলতে হবে স্যার কি বললেন বুঝতে পারিনি। Yes, sir. পরিষ্কার? Yes, sir. বেশ, আমি দ্বিতীয় সেকশন, হ্যাঁ বলো বলো বলো, কেউ কিছু বলছো? বেশ পরিষ্কার, বেশ। আমি সেকশন 2 তে যাচ্ছি। সেকশন আজকে আমি সিলেবাসটা জাস্ট মানে ওভারভিউটা দিচ্ছি। সেকশন 2 হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস, স্ট্যান্ডার্ড অ্যান্ড নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা ভ্যারাইটি মানে কি? তোমাদের দোকানে অনেক সময় লেখা থাকে ভ্যারাইটি স্টোরস, নানা রকম। হ্যাঁ বলো বলো, অনেক রকম, নানা রকম নানা রকম নানা রকম। আচ্ছা ল্যাঙ্গুয়েজের কি ভ্যারাইটি হতে পারে? এনি আইডিয়া? ল্যাঙ্গুয়েজের কি ভ্যারাইটি হয় বলো একটু শুনি। নানা রকম বিভিন্ন ভাষা। হ্যাঁ প্রণব বলো। আমরা তো স্যার বিভিন্ন ধরনের কথা বলি, তাই না? রাইট, আমরা বিভিন্ন ধরনের কিরকম কথা বলি একটু শুনি। মানে কি বলছো তুমি, বিভিন্ন ধরনের মধ্যে কি বোঝাতে গেছো তুমি একটু বলো। বলো। Bengali, English, রাইট, Urdu, উর্দু, Tamil. ইংলিশ। বেশ বেশ বেশ। এখানে কিন্তু ওই ধরনের ভাষাকে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি বলে বোঝানো হয়নি। দিজ আর নট ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস, দিজ আর অ্যাকচুয়ালি তোমরা যেগুলো বলছো
তাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ টাইপস, ভেরিয়াস টাইপস অফ ল্যাঙ্গুয়েজেস। ওকে, ল্যাঙ্গুয়েজ টাইপস, এগুলো বিভিন্ন ধরনের ভাষা। এগুলো বলছো বেঙ্গলি, উর্দু, ইংলিশ, জার্মান, এগুলো বিভিন্ন টাইপের ভাষা, বিভিন্ন ধরনের ভাষা। ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি একটা ধরন, কিন্তু এখানে এই ভ্যারাইটি বলতে অন্য জিনিসকে বোঝানো হয়েছে, ভাষার মধ্যেই আর একটা ভাষাকে বোঝানো হয়েছে। আমরা প্রত্যেক দিনের জীবনে এটাকে সবসময় ব্যবহার করে থাকি, সেই জিনিসটাকে বোঝানো হয়েছে কি? স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ আ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ? স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলতে ধরা যাক বাংলা ভাষারই একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে আর একটা নন স্ট্যান্ডার্ড ফর্ম আছে। স্ট্যান্ডার্ড ফর্ম কোনটা? যেটা হচ্ছে কলকাতা বেঙ্গলি, বাংলা ভাষাটা যেটা আমাদের পশ্চিমবঙ্গের রাজধানীতে বলা হয়, তাই তো? কলকাতা ভ্যারাইটি অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। একই রকম ভাবে অফ দ্য বেঙ্গলি, একই রকম ভাবে যে ইংলিশের ক্ষেত্রে যে ভ্যারাইটিটা লন্ডনে বলা হয়, একদম রাজধানীতে ইংল্যান্ডের, সেইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যারাইটি। তাহলে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটির বেসিক্যালি দুটো ভাগ, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড। এটা কি, কেন? নন স্ট্যান্ডার্ড, রাইট, এটা কি এবং কেন সেটা আমরা যখন এই সেকশনটা পড়বো, 2 নম্বর সেকশনটা, তখন আমরা জানবো। আপাতত জেনে রেখে দাও, আমি একটা খুব গ্রস এক্সাম্পল দিয়ে বলছি। তুমি বা তোমরা যখন বন্ধুদের সঙ্গে কথা বলো, যে ভাষায় কথা বলো, সেই একই কি ভাষায় তোমরা প্রিন্সিপাল স্যারকে চিঠি লেখো? যখন তোমরা বলবে যে আমাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, বা কোন একটা অফিসিয়াল পারপাসে তুমি প্রিন্সিপাল স্যারকে চিঠি লিখছো, সেই একই কি ল্যাঙ্গুয়েজে লিখছো না তো? তুমি তো শুরু করছো, রেসপেক্টেড স্যার, উইথ ডিউ রেসপেক্ট এন্ড হাম্বল সাবমিশন আই বেগ টু স্টেট দ্যাট আই এম আ স্টুডেন্ট অফ ইওর কলেজ বলে লিখছো তো। এই যে একটা অফিসিয়াল ধরন, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ ফর্মাল। ফর্মাল মানে কি? ফর্মাল মানে বলো বলো, দেখো, হ্যাঁ বলো বলো বলো। নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত, তাই তো? ইয়েস স্যার। রাইট, ফর্মাল মানে নিয়ন্ত্রিত, বলছে কন্ট্রোলড, এবং দ্যাট হুইচ ইজ অফিসিয়াল। আমি এখন বাড়ির মধ্যে কিন্তু ফর্মাল শার্ট প্যান্ট পরে নেই, আমি ইনফর্মাল শার্ট পরে আছি, একটা জাস্ট টি শার্ট পরে বসে আছি। কিন্তু আমি যখন কলেজ যাব, আমি অনেক ক্ষেত্রেই ফর্মাল ড্রেস পরে যাব। এই যে ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে আমি একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে কথা বলবো, আমি একটা ফর্মাল ড্রেস পরে যাব, আমি একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে কথা বলবো, এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যারাইটি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর স্ট্যান্ডার্ড ভ্যারাইটি অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তুমি অফিসে একটা রকম, বাড়িতে একরকম, তুমি কলেজে একরকম, বাড়িতে একরকম, সেরকম ভাবেই ভাষার অনেকগুলো ভ্যারাইটি হয়। তোমরা বীরভূমে যে ভাষাতে কথা বলো, যার মধ্যে অনেক ক্ষেত্রে বটের থাকে, অনেক ক্ষেত্রে এক ধরনের টোন থাকে, বীরভূমের টোন, যেটা একেবারেই কলকাতা ভ্যারাইটি থেকে আলাদা। আবার পুরুলিয়ার ভ্যারাইটিটা একেবারেই আলাদা হবে, বাঁকুড়ার ভ্যারাইটি আবার অন্য হবে। এই যে ডিফারেন্ট কাইন্ডস অফ ডায়ালেক্ট, ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা বা প্রবৃত্ত ভাষা, ডায়ালেক্ট, এইটাই নন স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে। ইংলিশেরও কেবলমাত্র একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নয় রে, প্রচুর ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে। যারা ককনেতে কথা বলে, যারা স্কটিশরা কথা বলে অন্য ল্যাঙ্গুয়েজে, স্কটিশ ভ্যারাইটি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। একই রকম ভাবে যারা ইংল্যান্ড, স্কটল্যান্ড এন্ড আয়ারল্যান্ড, আইরিশ ভ্যারাইটি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংল্যান্ড, স্কটল্যান্ড এন্ড আয়ারল্যান্ড, এই তিনটে দেশ মিলিয়ে হচ্ছে কি গ্রেট ব্রিটেন। এই তিনটে দেশের পার্ট হচ্ছে গ্রেট ব্রিটেন, তাই তো? এবার এই যে অনেকগুলো ভ্যারাইটি, এই ভ্যারাইটিগুলোকে বলে ডায়ালেক্ট। আবার ডায়ালেক্টের মধ্যে অনেক ভাগ আছে, ইডিওলেক্ট, যদি কোনো একটা নির্দিষ্ট কমিউনিটির লোকজন কথা বলে তো তাকে বলা হয় ডায়ালেক্ট, ইডিওলেক্ট, এথনোলেক্ট। একটা নির্দিষ্ট রেসের মানুষজন যদি কথা বলতে আরম্ভ করে, সাঁওতালরা একটা নির্দিষ্ট ভাষায় কথা বলে, বাংলারই একটা ভ্যারাইটি, তখন এইগুলো প্রত্যেকটাই এই নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে। এই নন স্ট্যান্ডার্ড আর স্ট্যান্ডার্ডেরই দুটো যে ভ্যারাইটি, এরই আর একটা নাম হচ্ছে এই ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। খানিকটা অন্যরকম, কারণ ফর্মাল ল্যাঙ্গুয়েজ যেখানে আমরা অফিসিয়াল কমিউনিকেট করি, আর ইনফর্মাল হচ্ছে যেখানে আমরা একে অপরের সঙ্গে কমিউনিকেট। আমি বন্ধু হিসেবে তোমাকে বলছি, এই কিরে কেমন আছিস, এই যে আমি বললাম একদম রিল্যাক্সড ওয়েতে, এইটা। আর আমি যখন আমি আমার স্যারের সঙ্গে কথা বলবো, তখন ন্যাচারালি একই রকম ভাবে কথা বলবো না, তাই তো? এই যে ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ধরনের ভ্যারাইটি, তাকে বলে
ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি কত রকমের হয় দেখো আমি এখানে সেকশন ভাগ করে এই স্টাডি মেটেরিয়ালটা প্রিপেয়ার করেছি তুমি যেই দেখবে সেকশন 2 তখন এই যে সেকশন 2 হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি তাহলে তোমরা ইচ্ছে করলে কোনো একটা নির্দিষ্ট সেকশনও চালু করতে পারো পড়াশোনা কিন্তু আমি সেকশন 1 থেকে আমাদের পড়া শুরু করব তুমি চাইলে সেকশন 2 দিয়ে শুরু করতে পারো বাড়িতে কিন্তু আমার সঙ্গে আমি যেটা পড়াচ্ছি সেরকমই পরপর করতে হবে তাহলে সেকশন 2 হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি কাকে বলে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কাকে বলে নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ এই এক্সাম্পল গুলোই 2 নম্বরে পড়ে যে এক্সাম্পল দিয়ে দিয়েছি এইগুলো কাকে বলে ব্রিফলি ডিসকাস হোয়াই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইজ ডেসক্রাইবড এজ সোশ্যাল ডায়ালেক্ট কাকে সোশ্যাল ডায়ালেক্ট বলে কত ধরনের হিউম্যান ল্যাঙ্গুয়েজের ভ্যারাইটি হয় এবং কাকে বলে ডায়ালেক্ট কাকে বলে রিজিওলেক্ট মানে রিজিয়নের মধ্যে বীরভূম ইজ এ রিজিয়ন তার মধ্যে যে ডায়ালেক্টটা তাকে বলে রিজিওলেক্ট কাকে বলে এথনোলেক্ট একটা বিশেষ জাতির মধ্যে যে লেক্ট যে ল্যাঙ্গুয়েজ এই জিনিসগুলো আমরা পড়ব এবং এগুলো তো গেল 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন দেখো আমি 2 নম্বরের প্রশ্ন কি কি ইম্পর্টেন্ট ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ থেকে ফর্মাল ল্যাঙ্গুয়েজে কেমন করে করবে এগুলো কিন্তু পরীক্ষাতে পড়ে কেমন করে ফর্মাল ল্যাঙ্গুয়েজ থেকে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে করবে এইগুলো 2 নম্বরের প্রশ্নে পড়ে এই যে একটা কোয়েশ্চেন এসছে যে নেহা হেল্পস আর হাবি ইন রানিং দ্য ফ্যামিলি বিজনেস এখানে হাবি শব্দটাকে ইটালিসাইজ করা আছে ইটালিসাইজ করা মানে কি ইটালিসাইজ করা মানে কি যখন পড়াবো তখন বলবো আরো ভালো করে ইটালিক্স মানে কি ইটালিক্স মানে যখন কোনো একটা বিশেষ ধরনের শব্দকে আমরা একটু বেঁকিয়ে লিখি এমফাসাইজ করার জন্য তাকে বেশি করে জোর করার জন্য ধরো এখানে হাবি মানে কি HUBBY হাবি মানে কি হাবি মানে হচ্ছে হাজবেন্ড এখানে তোমাকে স্ট্যান্ডার্ড থেকে করতে হবে কিসে তোমাকে স্ট্যান্ডার্ডে কনভার্ট করতে হবে নন স্ট্যান্ডার্ড থেকে এখানে হাবির বদলে তোমাকে হাজবেন্ড লিখতে হবে বুঝতে পেরেছো এইরকম ভাবে আমি জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি এখন আমি ডাইরেক্ট কোয়েশ্চেনে যাইনি আমি জাস্ট এখন সিলেবাসটা তোমাদেরকে বোঝাচ্ছি যে কি রকম ধরনের সিলেবাসটা ব্যাপারটা কি বুঝতে পেরেছো ফলে এই ধরনের কোয়েশ্চেন এই স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড থেকে আসবে তাহলে মোটামুটি ক্লিয়ার হয়েছে যে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি কাকে বলে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি কি এবং কত রকমের হয় সেগুলো তো যখন ইলাবোরেটলি পড়াবো তখন তো বোঝাবো এখন জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি যে কি কি পড়তে হবে সিলেবাসের মধ্যে স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফর্মাল এবং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ বলো সেকশন 2 মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা Yes, sir. Yes, sir. সেকশনগুলো যখন হ্যাঁ থ্যাংক স্যার ইউ হ্যাঁ বলো কেউ কিছু বলবে বেশ Yes, sir. এরপরে যখন তারপরে ইলাবোরেটলি সেকশনগুলো পড়াবো তখন তো বুঝতেই পারবে যে সেকশনগুলো কি নিয়ে আপাতত জেনে রেখে দাও যে সেকশনগুলোর যে বেসিক যে এলিমেন্টগুলো কি কি ফাউন্ডেশনের উপরে এগুলো দাঁড়িয়ে রয়েছে সেটা জেনে রেখে দাও ঠিক আছে ফলে এই দুটো সেকশন এই 2 নম্বর সেকশন খুব ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু প্রত্যেক বছর প্রচুর দেখবে এই স্ট্যান্ডার্ড থেকে নন স্ট্যান্ডার্ড থেকে স্ট্যান্ডার্ডে কনভার্সনের কোয়েশ্চেন পড়ে খুব সহজ একটু বুদ্ধিমান করে দেখলেই 20-তে 20 পাওয়া সম্ভব অনেকেই এই পরীক্ষাতে ফেল করে আমি জানি না কেন করে প্লিজ তোমরা যদি একটু ভালো করে এই শর্ট কোয়েশ্চেনগুলো প্রিপেয়ার করো আমার সঙ্গে আমি করাবো তখন দেখবে প্রচুর হিউজ নাম্বার এই 2 নম্বরের প্রশ্নে উঠে আসবে এই দেখো ঠিক সহজ কোয়েশ্চেন আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড উইথ কলোকিয়াল অর নন স্ট্যান্ডার্ড ফর্ম এটা কিসে আছে স্ট্যান্ডার্ডে আসে স্ট্যান্ডার্ড থেকে নন স্ট্যান্ডার্ডে করতে হবে ধরা যাক কোয়েশ্চেন এসছে হি পাসড দ্য এক্সামিনেশন লাস্ট ইয়ার এক্সামিনেশন এটা তো ফর্মাল ইংলিশ এখান থেকে ইনফর্মাল কি করে করবে বলো Exam. এক্সাম হবে এক্সাম ইয়েস brilliant এক্সাম Exam. একই রকম ভাবে লস মাই হ্যান্ডকারচিপ ইন দ্য ট্রেন হ্যান্ডকারচিপের এটা একটু শব্দ হ্যান্ডকারচিপ নন স্ট্যান্ডার্ড ফর্ম কি হ্যান্ডকারচিপ মানে কি Rumal. আই লস্ট মাই হ্যান্ডকারচিপ মানে হচ্ছে রুমাল রাইট আমি রুমাল ফেলে এসেছি ট্রেনে এটাকে আমাকে যদি নন স্ট্যান্ডার্ডই করতে হয় হ্যান্ডকারচিপের নন স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে হ্যাঙ্কি HANKY আই লস্ট মাই হ্যাঙ্কি ইন দ্য ট্রেন তোমার খালি পরীক্ষায় কোয়েশ্চেন নাম্বার 1B দিয়ে 2 দিয়ে লিখতে হবে আই লস্ট মাই হ্যাঙ্কি ইন দ্য ট্রেন হ্যাঙ্কির তলায় একটা দাগ দিয়ে দেবে কারণ ইটালিসাইজ তুমি এমনি লিখে করতে পারবে না এটা প্রিন্টেবলে করতে পারবে তুমি দাগ দেবে she loves her father very much father কি করবে ড্যাডি
ড্যাডি ইজ দ্য নন স্ট্যান্ডার্ড ফর্ম, ড্যাড বা ড্যাডি DADDY লিখে তলায় লিখে দেবে, ব্যাস সঙ্গে সঙ্গে 2 নাম্বার। এইভাবে আমাদের কিন্তু সিলেবাস এগোতে হবে। 2 নম্বরের প্রশ্নগুলো আমরা এভাবে পড়বো এবং তার সঙ্গে সঙ্গে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়বো। আমরা যেভাবে পড়বো সেটা হচ্ছে আগে আমরা 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলোর থিওরিগুলো পড়ে নেবো, তারপরে এক্সাম্পল দিয়ে দিয়ে প্রত্যেক বছরের যে কোয়েশ্চেন পড়েছে সেখান থেকে আমরা কোয়েশ্চেনগুলো সলভ করবো। তোমরাই করবে আমার সঙ্গে, আমি বলবো তোমরা করবে, ঠিক আছে? দেখবে আমার আগের বছরের ক্লাসগুলো দেখলে তোমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে। একটু ক্লাসগুলো দেখে নাও, দেখলে তোমাদের একটা সুবিধা হবে। তোমরা এই ক্লাসটা করার আগে তোমরা প্রিপেয়ার হয়ে যাবে যে স্যার কিভাবে পড়াচ্ছে সেটা বুঝে যাবে, ঠিক আছে? বেশ 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 বেশ, আমি আরেকবার লিঙ্কগুলো নয় দিয়ে দেবো। বেশ, এটা গেল 2 নম্বর সেকশন। এবার আমি 3 নম্বর সেকশনে আসছি। 3 নম্বর সেকশন হচ্ছে ডিফারেন্স বিটুইন ডিক্লারেটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ। একটু শক্ত, ডিক্লারেটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ when statement becomes expression। আমি একবার সেকশনটা খুলে নিই, তাহলে তোমাদের আরো পরিষ্কার হবে বুঝতে। এক সেকেন্ড, এটা 2 নম্বর সেকশন। 3 নম্বর সেকশনটাই একটু পরেই আছে। এই যে দেখো, এটা হচ্ছে 2 নম্বর সেকশন চলছে, এগুলো সব 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? বিভিন্ন 3 নম্বর সেকশন। ডিফারেন্স বিটুইন, এটা আছে 13 নম্বর পাতায়, বিটুইন ডিক্লারেটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ। এবার বলো, কাকে ডিক্লারেটিভ সেন্টেন্স বলে? ঘোষণামূলক সেন্টেন্স। স্যার স্যার আপনার কথাগুলো একটু কাটাকাটি আসছে। না, ওটা মনে হচ্ছে ইন্টারনেট কানেকশনের জন্য। সবার কাছে কি আসছে? আসছে না? না আচ্ছা, স্যার, মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে। আর তার মানে যাদের যাদের অসুবিধাটা হচ্ছে তাদের মনে হয় ইন্টারনেটের কানেকশন তোমাদের হ্যাঁ প্রবলেম স্যার, হচ্ছে। কারণ আচ্ছা নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমার তো হচ্ছে না, কারণ আমার নেটওয়ার্ক ঠিকই আছে মনে হচ্ছে। তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ মোটামুটি? ইয়েস হ্যাঁ স্যার। স্যার, স্যার পাচ্ছি, মাঝে মাঝে কানেকশনটা কেটে যাচ্ছে। তার মানে তোমাদের একটু কানেকশন হচ্ছে না। আমি তো ওয়াইফাইতে করছি, আমার কানেকশনে আমি কোনো প্রবলেম আপাতত দেখতে পাচ্ছি না, ঠিক আছে? ঠিক আছে স্যার। বেশ বেশ, আমি 3 নম্বর সেকশনে চলে আসছি। ডিফারেন্স বিটুইন, যারা যারা আমার কথা এখন শুনতে পাবে না কোনো অসুবিধা নেই, তোমরা, আমি আবার রেকর্ডটা করে তো দিয়ে দেবো, তখন যেখানে যেটা শুনতে পাচ্ছ না সেটা রেকর্ডে শুনে নেবে, ঠিক আছে? বেশ, ডিফারেন্স বিটুইন ডিক্লারেটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ। কাকে ডিক্লারেটিভ সেন্টেন্স বলে? ডিফারেন্স মানে বুঝতে পারছো পার্থক্য ডিক্লারেটিভ এবং এক্সপ্রেসিভ সেন্টেন্সের মধ্যে। কাকে ডিক্লারেটিভ বলে একটু বলো শুনি। এনিওয়ান বলো, ডিক্লারেশন কাকে বলে? ডিক্লেয়ার করা মানে কি? ঘোষণা করা। ঘোষণা করা। এই যে আমি ক্লাসের মধ্যে ঘোষণা করছি অ্যাবাউট দ্য সিলেবাস, তাকে বলা হচ্ছে ডিক্লারেটিভ। এক্সাম্পল দিচ্ছি, লিলি লাভস গার্ডেনিং। লিলি গার্ডেনিং ভালোবাসে। অরিন্দম ঘোষ ইজ আ গুড টিচার। আমি স্টেটমেন্ট দিয়ে দিলাম, আমি কারো প্রশ্ন করলাম না, কোনো ইন্টারোগেটিভ নয়, একদম ডিক্লারেটিভ, ঠিক আছে? একদম ঘোষণামূলক বাক্য। এবার এই ডিক্লারেটিভ সেন্টেন্স কাকে বলে? এই ডিক্লারেটিভ সেন্টেন্সের অনেকগুলো ভাগ হয়। সিম্পল ডিক্লারেটিভ, কম্পাউন্ড ডিক্লারেটিভ। এই ভাগগুলো কাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে? এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল, ডিড শি লিভ আ মেসেজ? সে কি কোনো মেসেজ দিয়ে গেছে? কোনো কি বার্তা আমার জন্য দিয়ে গেছে জিজ্ঞেস করছি। আর ডিক্লারেটিভ হবে কারণ ভুল জিজ্ঞাসা, শি ডিড লিভ আ মেসেজ, জিজ্ঞাসা হবে না, শি ডিড লিভ আ মেসেজ, সে একটা মেসেজ রেখে গেছে, আমি একেবারে ডিক্লেয়ার করে দিচ্ছি সে মেসেজ রেখে গেছে। দ্যাটস মাই ডিক্লারেশন, ঘোষণামূলক, যেখানে কোনো প্রশ্নের জায়গা নেই। ফলে এই যে ডিক্লারেটিভ সেন্টেন্স এবং কাকে বলে ডিক্লারেটিভ, কাকে বলে ইন্টারোগেটিভ এবং কাকে বলে এক্সক্লামেটিভ, এই যে ভেরিয়াস ফর্ম অফ সেন্টেন্স। এক্সক্লামেটিভ মানে বিস্ময় সূচক, ও মাই গড, আই এম অ্যাবসলিউটলি কনফিউজড। এই যে ও মাই গড, অ্যাবসলিউটলি কনফিউজড, বিভিন্ন ধরনের যে চিহ্ন, এক্সক্লামেশনের চিহ্ন যখনই থাকবে সেগুলো এক্সক্লামেটিভ সেন্টেন্স হবে। এক্সপ্রেসিভ সেন্টেন্স মানে কি? যে ডিফারেন্স বিটুইন ডিক্লারেটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ। এক্সপ্রেশন মানে কি বলো? এক্সপ্রেশন মানে কি? এক্সপ্রেশন মানে বর্ণনা করা। বর্ণনা করা ঠিক নয়, ভাব প্রকাশের ভঙ্গিমা।
এক্সপ্রেশন বলে। ল্যাঙ্গুয়েজ ক্যান বি অ্যান এক্সপ্রেশন। আই এম এক্সপ্রেসিং মাই ইমোশনস থ্রু ল্যাঙ্গুয়েজ। আমি আমার নিজের মনের যে ইমোশনগুলো, যে মনের বিভিন্ন আবেগ ভাষার মাধ্যমে বর্ণনা করছি, যখন সেই আবেগগুলোকে আমি বর্ণনা করছি তখন ল্যাঙ্গুয়েজ হয়ে ওঠে এক্সপ্রেসিভ। এক্সাম্পল, অনেক ধরনের এক্সাম্পল আছে। শঙ্খ ফেল্ট নার্ভাস, শঙ্খ নার্ভাস ফিল করলো, তার ভিতরের মধ্যে স্নায়ু দৌর্বল্য দেখা গেল। শ্রেয়া, ক্লাসের মধ্যে শ্রেয়া একজন আছে, শ্রেয়া ওয়াজ অ্যাংরি। আমি ক্লাসের আরেকজনের এক্সাম্পল দিয়ে বলছি, ধরো যাক রাজদীপ, রাজদীপ ইজ কোয়াইট হ্যান্ডসাম। যখন আমি সেন্টেন্সের মধ্যে দিয়ে কোনো একটা মানুষের আবেগ, তার ইমোশন, তাকে কেমন দেখতে, এইগুলো এক্সপ্রেস করছি, তখন সেটা হয় এক্সপ্রেসিভ সেন্টেন্স। আমাদের সিলেবাসে রয়েছে ডিক্লারেটিভ সেন্টেন্স কাকে বলে, কত ধরনের ডিক্লারেটিভ সেন্টেন্স হয়, এক্সপ্রেসিভ সেন্টেন্স কাকে বলে, কত ধরনের এক্সপ্রেসিভ সেন্টেন্স হয়, আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। কিরকম কোয়েশ্চেন পড়ে 2 নম্বরের, এগুলো তো 5 নম্বরের প্রশ্ন, একটু আগে পরে আলোচনাও করব কাকে এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ বলে। হাউ অ্যান এক্সক্লেমেটিভ সেন্টেন্স ক্যান লুক লাইক আ ডিক্লারেটিভ সেন্টেন্স, এরকম কোয়েশ্চেন করতে পারে। হাউ আ ডিক্লারেটিভ সেন্টেন্স ক্যান অলসো বি ফ্রেজড অ্যাজ আ কোয়েশ্চেন, কেমন করে ডিক্লারেটিভ সেন্টেন্সকে কোয়েশ্চেনের মতো করে তুমি দেখাতে পারো, এরকম প্রশ্ন পড়তে পারে। আবার 2 নম্বরে প্রশ্ন পড়তে পারে যে তুমি ধরে যাক আই ফেল্ট ওভারজয়েড when I see a rainbow in the sky। এবারে এই যে আই ফিল ওভারজয়েড, এটা এক্সপ্রেসিভ সেন্টেন্স। এই ওভারজয়েড, এই ফিল ওভারজয়েড, এইটা এই তলায় যে অপশনগুলো দিয়েছে সেখান থেকে তুমি খুঁজে বার করো যে কোনটা ফিল ওভারজয়েডের সব থেকে কাছাকাছি ফর্ম, সব থেকে সিনোনিমাস ফর্ম। দেখি তোমরা পারো কিনা, টেস্ট করছি জাস্ট। I feel overjoyed when I see a rainbow in the sky। আমি আকাশের দিকে যখন চেয়ে দেখি একটা বিরাট বড় রামধনু উঠেছে, রেনবো মানে রামধনু, তখন I feel overjoyed, তখন আমার বিরাট আনন্দ হয়। এবার I feel overjoyed, এটার কাছাকাছি কি, আমি অপশনগুলো পড়ছি। My heart leaps up, আমার হৃদয় উৎফুল্ল। Face became pale, আমার মুখটা একেবারে যাকে বলে ফ্যাকাশে হয়ে গেছে, পেল মানে ফ্যাকাশে হয়ে যাওয়া। Clenched his fist, মানে আমি আমার হাতটাকে এরকম করলাম, আমি হাতটাকে আমার দিকে মুড়লাম। Cluttered his teeth, দাঁতটাকে কিড়মিড় করলাম। Flexed his muscle, Heart lifts up. বলিস Heart lifts heart up. lifts up। একই রকম ভাবে শঙ্খ felt nervous, felt nervousটা কি হবে খুঁজে বার করো। felt nervous, নার্ভাস হলে কি হয়, Face become pale. yes brilliant, Face became pale, মুখটা ফ্যাকাশে। এইরকম ভাবে আমাদেরকে পড়তে হবে, আমরা ক্লাসে এইভাবেই পড়বো। রবিন ওয়াজ অ্যাংরি, আমরা রাগলে কি করি, ওয়াজ অ্যাংরির কাছাকাছি সেন্টেন্স বার করতে হবে, কি হবে, Cluttered his teeth. cluttered his teeth, cluttered his teeth, absolutely। felt angry তে cluttered his teeth হবে। আবার উল্টোটা হতে পারে, মানে এই felt nervous এও cluttered his teeth হতে পারে, আবার clenched his fist হতে পারে অ্যাংরিতে, ঠিক আছে। আমি রেগে গেছি মানে clenched his fist, আমি আমার হাতটাকে মুড়ছি। আর নার্ভাসে জেনারেলি cluttered his teeth, আবার অ্যাংরি তো হয়, দুটোতেই হয়। ফলে তুমি যে কোনো একটা অপশন চুজ করতে পারো তোমার মতো, ঠিক আছে। অনেক ক্ষেত্রে এরকম কাছাকাছি অপশনও দেয়। রাকা ইজ কোয়াইট হ্যান্ডসাম, হ্যান্ডসামের কাছাকাছি কি হবে, হ্যান্ডসামের কাছাকাছি বলো, ডানা কাটা পড়ি, An angel without wings. an angel without wings। এইভাবে আমাদেরকে সেকশন 3 তে 2 নম্বরের প্রশ্নগুলো, এরকম অনেক এক্সাম্পল আছে, এরকম অনেক এক্সাম্পল দিয়ে দিয়ে আমরা পড়ব। বলো পরিষ্কার? Yes, sir. সেকশন 3 তে আমরা পড়ব ডেক্লারেটিভ সেন্টেন্স এবং এক্সপ্রেসিভ সেন্টেন্স কাকে বলে, কেমন করে, থ্যাংক ইউ, কেমন করে ডেক্লারেটিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে, কাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে, কেমন করে স্টেটমেন্টকে এক্সপ্রেশন করা যায়, স্টেটমেন্ট মানে ডেক্লারেটিভ সেন্টেন্সের যেটা যে কথাটা বলছে এই স্টেটমেন্ট, তাকে কেমন করে এক্সপ্রেসিভ সেন্টেন্সে পরিণত করা যায়। When statement becomes expression, how can a declarative sentence can be converted into an expressive sentence? এই জিনিসগুলো আমরা সেকশন 3 তে পড়বো, আশা করছি প্রত্যেকের কাছে পরিষ্কার হয়েছে। 4 নম্বর সেকশন হচ্ছে রেজিস্টার, কলোকেশন এবং স্টাইল। একটু ডিফিকাল্ট, কিন্তু আমরা নিজেদের মতো করে ঠিক পড়বো। আচ্ছা, রেজিস্টার কাকে বলে বলো তো, বলতে হবে হোয়াট ইজ রেজিস্টার। স্যার নথিভুক্ত করা।
ওটা তো এমনি রেজিস্টারের মানে যে ক্লাসের মধ্যে ক্লাস রেজিস্টার, স্যার আমার অ্যাটেন্ডেন্সটা রেজিস্টার করে দিন, ওটা তো নথিভুক্ত করা, বুঝলাম, ঠিকই বলেছো, কিন্তু এই রেজিস্টারটা অন্য জিনিস, এটা ল্যাঙ্গুয়েজের একটা জিনিস। স্যার ভাষা বদল। কাছাকাছি হয়েছে, আরেকটু শুনি। স্যার ভাষা বা উপভাষার স্যার কি বলবো, হচ্ছে 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 হবে হবে হবে, বলো বলো বলো। যে উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদল হয় তাকে Brilliant. রেজিস্টার বলে। ব্রিলিয়েন্ট, বলে দিয়েছি। রেজিস্টার হচ্ছে একটা বিশেষ ধরনের সোশ্যাল সেটিং এ যখন ভাষা বা উপভাষার বদল হয়। আমি বলছি, রেজিস্টার ইজ বেসিক্যালি আ ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ when it is told in a professional setting. আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা খুব মানে বাজে এক্সাম্পল তুমি বোঝাচ্ছি, তারপর আমি মানে ভালো এক্সাম্পলে যাব। ধরা যাক তোমার পেটটা গুড়গুড় করছে, মানে আগের দিন রাত্রেবেলা মাংস টাংস খেয়েছো, খেয়ে একেবারেই পেটটা ভালো নেই, তুমি ডাক্তারবাবুকে গিয়ে বললে, ডাক্তারবাবু আমার পেটের মধ্যে একটু গুড়গুড় গুড়গুড় করছে। এবার এইটা তো ডাক্তারবাবু তো পেট গুড়গুড়া লিখবেন না প্রেসক্রিপশনে, উনি কি লিখবেন? উনি কি লিখবেন? লিখবেন উনি লিখবেন, ধরা যাক তোমাদের মধ্যে কারো এটা হয়েছে, অতনু has a audible peristalsis. পেরিস্টালসিস মানে কি? আমাদের ইন্টেস্টাইনের মাসল গুলো যখন খাবার খাওয়ার পরে যখন সংকোচন এবং প্রসারণ হয় তাকে বলা হয় পেরিস্টালসিস। যদি একটু অল্প করে বায়োলজি পড়ে থাকো পেরিস্টালসিস, তাহলে খুব ভালো করে জানতে পারবে পেরিস্টালসিস কি। এই যে আমাদের সিমেট্রিক্যাল কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ দ্য মাসল, তাকে বলে পেরিস্টালসিস। এবার এটা শুনে তোমার মনে হতে পারে তোমার ক্যান্সার হয়ে গেছে, অডিবল পেরিস্টালসিস, সেটা আবার কি? কিন্তু ডাক্তাররা এরকম কঠিন ভাবেই ভাষা ব্যবহার করে তাদের প্রেসক্রিপশনে, করে কিনা? এই যে ডাক্তাররা কঠিন ভাষায় তাদের প্রেসক্রিপশনে একটা তোমাদের রোগটাকে বর্ণনা করছে, এইটা হচ্ছে এক ধরনের রেজিস্টার, এটা হচ্ছে মেডিকেল রেজিস্টার। বুঝতে পেরেছো? যখন কোনো একটা প্রফেশনাল মানুষ, পেশাদার মানুষ, পেশাদারিত্বের সঙ্গে তাদের নিজের চিন্তা ভাবনা এক্সপ্রেস করেন তাদের নিজস্ব টার্মিনোলজিতে, তাদের নিজস্ব পরিভাষার মধ্যে দিয়ে, টার্মিনোলজি মানে পরিভাষা, তখন তাকে আমরা বলতে পারি, কি বলতে পারি? রেজিস্টার। একই রকম আমি যদি বলি there is a cantilever in the Howrah Bridge. ক্যান্টিলিভার মানে কি? CANTILEVER, ক্যান্টিলিভার মানে হচ্ছে হাওড়া ব্রিজে দেখবে মানে ইঞ্জিনিয়াররা এমন করে ব্রিজটা তৈরি করেছেন যে সেখানে তলার দিকে কোনো ধরনের কি, কোনো ধরনের ওই সাপোর্টের দরকার পড়ছে না, মাস্তুলের দরকার পড়ছে না, দুটো দিকে একেবারে খুব সুন্দরভাবে ওয়েট ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে। ওয়েটটা একটা ব্রিজের দুটো দিকে করে দেওয়া হয়েছে, এটা ইঞ্জিনিয়ারদের পরিভাষা। বুঝতে পেরেছো? এবার এটা হচ্ছে দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য রেজিস্টার অফ দ্য ইঞ্জিনিয়ার। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। এই যে পরিভাষার মাধ্যমে বিভিন্ন প্রফেশনাল বা বিভিন্ন পেশাদার সেটিং এ থাকা মানুষজন তাদের ভাষাকে এক্সপ্রেস করছে, তাকে বলা হচ্ছে রেজিস্টার। আমি একটু পরে এক্সাম্পল দিয়ে আরো ভালো করে বোঝাবো। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের বলা হয় তোমাদের অনেকেরই অ্যাসিড হয়, অ্যাসিডিটি হয়। অ্যাসিডিটির ভালো ডাক্তারি পরিভাষা হচ্ছে GERD, গ্যাস্ট্রোএসোফেগাল অ্যাসিড রিফ্লাক্স। তোমরা শুনলে তো অজ্ঞান হয়ে পড়ে গেলে, কি বলছে স্যার, ওরে বাবা, হ্যাঁ উঠতে পারবো না দুদিন। কিন্তু এটাই হচ্ছে রেজিস্টার অফ দ্য মেডিসিন। ওই জন্যই যে কোনো মেডিকেল বই বা যে কোনো ইঞ্জিনিয়ারিং বই পড়ে তোমার এত ডিফিকাল্ট মনে হয়, আসলে হয়তো একটা অত্যন্ত সাধারণ রোগকে বোঝাচ্ছে, পেট গুড়গুড় করাকে বোঝাচ্ছে, অ্যাবডোমিনাল রাম্বলিং কে বোঝাচ্ছে, কিন্তু সেটা অডিবল পেরিস্টালসিস বলে লিখছে। আশা করছি সবার কাছে রেজিস্টার কাকে বলে পরিষ্কার হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আরো ভালো করে সুন্দর করে থ্যাংক ইউ। কাকে রেজিস্টার বলে? বেসিক্যালি a register is a variety of language used for a particular purpose, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ব্যবহার করা হচ্ছে। ডাক্তারি কেন করা হয়? একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, তোমাকে যাতে ঠিকমতো সুস্থ করা হয়, তাই তো? or in a particular social setting,
একটা বিশেষ ধরনের সামাজিক ক্ষেত্রে, যেমন আমি যখন পড়াচ্ছি এই ধরনের কঠিন শব্দ ব্যবহার করছি, কারণটা কি? দিস ইজ আ পার্টিকুলার সোশ্যাল সেটিং, একটা বিশেষ সামাজিক ক্ষেত্র যেখানে তোমরা আমার ছাত্র বা ছাত্রী এবং আমি টিচার, তাদের সেখানে পড়াতে গিয়ে আমাকে কঠিন শব্দ ব্যবহার করতে হচ্ছে। এক্সাম্পল, হেভি রেন ডিউ টু ডিপ ডিপ্রেশন। ডিপ্রেশন মানে কি? মানসিক যন্ত্রণা, মানসিক অবসাদ। ডিপ্রেশন মানে অনেকেই মানে 90% লোক ভাববে যে ডিপ্রেশন মানে মানসিক যন্ত্রণা, কিন্তু এখানে ডিপ্রেশন মানসিক মানে অবসাদ। অন্য, এখানে অবসাদ নয়, এখানে ডিপ্রেশন মানে হচ্ছে আরে হেভি রেন ডিউ টু ডিপ ডিপ্রেশন। বৃষ্টি কি করে অবসাদের জন্য পড়বে? মনে পড়তে পারে বৃষ্টি, কিন্তু হৃদয়ের মধ্যে ঝরবে। আকাশের মধ্যে বৃষ্টি কি করে অবসাদের জন্য পড়বে? কিসের জন্য বৃষ্টি হয়? এইখানেই বুদ্ধিটা কাটাতে হবে। ওরে বৃষ্টি কিসের জন্য হয়? বাংলা একটা কথা ব্যবহার করি, মেঘ করলে বল। বৃষ্টি হয়। আরে মেঘ করলে মানে নিম্নচাপ হলেও বৃষ্টি হয়। ডিপ ডিপ্রেশন হচ্ছে নিম্নচাপ, বুঝতে পেরেছো? হেভি রেন ডিউ টু ডিপ ডিপ্রেশন, এই শব্দটা ডিপ্রেশন শব্দটা নেওয়া হয়েছে মেটেরিওলজি থেকে। মেটেরিওলজি হচ্ছে আবহাওয়া বিদ্যা, জিওগ্রাফির একটা পার্ট। এই যে প্রফেশনাল সেটিং এ এই কথাটা ব্যবহার করা হয়, একটা টার্মিনোলজি, একটা পরিভাষা, সেটা তোমাদের পরীক্ষা কেমন ভাবে আসবে? তোমাদেরকে লিখে দেবে ডিপ ডিপ্রেশন, এবার তলায় এই অনেকগুলো শব্দ লিখে দেবে, এখান থেকে তোমাদেরকে বার করতে হবে ডিপ ডিপ্রেশনটা কোনটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। পরিষ্কার? বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। বেশ। কিং অফ স্পেডস এন্ড কুইন অফ হার্টস। কিং অফ স্পেডস কিস হয়? গোলামের বিবিতন, তারপরে হৃদয়ের রুইতন, এগুলো কিস হয়? তাস খেলাতে, তাই তো, গেম অফ কার্ডস। ফলে এই তাস খেলার পরিভাষা হচ্ছে এইগুলো। দিস আর দ্য এক্সাম্পলস অফ দ্য রেজিস্টার। রেজিস্টার মানে তার পাশে কোনো একটা বিশেষ ক্ষেত্র রয়েছে, সেই ক্ষেত্রের নামটা লিখতে হবে। এই শব্দটার সঙ্গে অনেকেই পরিচিত। হি নোজ হাউ টু প্রেডিক্ট দ্য বিয়ার অ্যান্ড দ্য বুল মার্কেট। বিয়ার অ্যান্ড দ্য বুল মার্কেট বলতে কি বোঝাই আমরা? কি বোঝাই? বিয়ার অ্যান্ড দ্য বুল স্টক মার্কেটে বলি, শেয়ার বাজারে বলি। বিয়ার মানে হচ্ছে যখন বাজার ডাউন যায়, আর বুল হচ্ছে যখন বাজার ওপরের দিকে ওঠে। বিয়ার অ্যান্ড দ্য বুল মার্কেট মানে শেয়ার মার্কেট। সে জানে কেমন করে শেয়ার মার্কেটে টাকা খাটাতে হয়, কেমন করে প্রেডিক্ট করতে হয়, কি হতে চলেছে বোঝা যায়, সে জানে। তারপরে হিউজ ইনভেস্টমেন্ট ইজ রিকোয়ার্ড ফর মডার্নাইজিং দ্য প্লান্ট। এই প্লান্ট মানে কিন্তু গাছ নয়, এই প্লান্ট মানে হচ্ছে ইন্ডাস্ট্রি। প্রচুর ইনভেস্টমেন্ট দরকার ইন্ডাস্ট্রিতে, এই প্লান্টকে মডার্নাইজ করতে, আধুনিক করার জন্য। এই যে সেন্টেন্সের কনটেক্সট দেখে ধরতে হবে যে শব্দের মানেটা কি। প্লান্ট ভাবে মানে দেখলে পরে অনেকে ভাববে এটা গাছ, গাছ নয়, কারণ গাছকে মডার্নাইজ করার জন্য টাকার প্রয়োজন হয় না, ইন্ডাস্ট্রিকে মডার্নাইজ করার জন্য দরকার পড়ে। এইখানেই মাথার মধ্যে যে ঘিলুটা সেইটাকে খাটাতে হবে। He knows how to predict the bear and the bull market. এটা তো বিয়ার এন্ড দ্য বুলকে বোঝানো যাবে না, এটা তো নিশ্চয়ই অ্যানিমালদের মার্কেট নয়, এটা শেয়ার মার্কেট, স্টক মার্কেট। রেন তো আর মানসিক অবসাদের জন্য হবে না, কিসের জন্য হবে? নিম্নচাপের জন্য হবে। ওই জন্য মেটেরিওলজি। এইভাবেই জিনিসগুলোকে ধরতে হবে, এগুলো শিখতে হবে, এগুলো পড়ে পড়ে আমরা শিখবো। এইটা হচ্ছে রেজিস্টার। বলো রেজিস্টার ক্লিয়ার হচ্ছে কিনা বলো? ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার হলেই হবে, এখন সব জানতে হবে না, কারণ এরপরে তো সিলেবাসের আরো ভালো করে পড়াবো যখন, তখন জানবে। আজকে অল্পের ওপরে সিলেবাসটা জেনে রাখো, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তারপরে তো পরপর পড়াবো। আচ্ছা, কলোকেশন। কলোকিয়াল বলতে আমরা কি বুঝাই? কলোকেশন মানে কি? কলোকেশন মানে কি বল রে? কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে কথা বলিস না। কলোকেশন মানে কি বলা উচিত? চলতি ভাষায় কথা বলাকে কলোকেশন বলে। চলিত ভাষা বা আমরা যেরকম কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে কথা বলি তাকে কলোকেশন বলে। এই চলিত ভাষা কাকে বলে এবং এর কত ধরনের রূপ সেটা আমরা এখানে পড়ব।
কলোকেশনের একটু ভালো ইংরেজি হচ্ছে দ্য হ্যাবিচুয়াল জাক্সটাপোজিশন, জাক্সটাপোজিশন মানে পাশাপাশি বসানো, হ্যাবিচুয়াল জাক্সটাপোজিশন অফ এ পার্টিকুলার ওয়ার্ড উইথ অ্যানাদার ওয়ার্ড। আমরা যেরকম ভাবে খুব সহজে বাংলা বলতে পারি পরপর পরপর একটা ওয়ার্ডকে আর একটা ওয়ার্ডের পাশে বসিয়ে, এই পুরো জিনিসটাকে কলোকেশন বলে। কলোকেশন মানে হচ্ছে চলিত ভাষায় কথা বলা, যেভাবে আমরা কথা বলতে অভ্যস্ত। কলোকেশন কাকে বলে, কত ধরনের কলোকেশন হয় তাই নিয়ে আমরা এখানে পড়বো। এর আগে আমরা কত ধরনের রেজিস্টার হয় তাই নিয়ে পড়বো, ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টার নিয়ে পড়বো, রেজিস্টার কি ক্যারেক্টারিস্টিক্স তাই নিয়ে পড়বো, এবং তারপরে কলোকেশন কাকে বলে এবং ল্যাঙ্গুয়েজে কেমন করে কলোকেশন ইউজ করা হয় সেইটাও আমরা দেখবো। ঠিক আছে, এই যে আমরা ইউজ করি যে মেক টি, চা তৈরি করো, এই যে মেক টি, আই মেড আ কাপ অফ টি ফর লাঞ্চ, এইটাকে কেমন করে আমরা কলোকেশনে ইউজ করি সেইটা আমরা দেখবো। ঠিক আছে, once upon a time there was a fox, আমরা বলি না once upon a time, কোনো একটা সময়, আমরা তো এক্সাক্ট হিস্টোরিক্যাল পিরিয়ডটা বলছি না কোন সময়, এই যে once upon a time এটা এক ধরনের কলোকেশন। ঠিক আছে, এই যে নির্দিষ্ট একটা সেন্টেন্সকে পাশাপাশি বসিয়ে দেওয়া, চলিত ভাষায় ইউজ করা, এটাকে আমরা কলোকেশন বলছি। পরিষ্কার বলো? হ্যাঁ স্যার। একই রকম ভাবে অনেক ক্ষেত্রে অনেক ফ্রেজ আমরা ইউজ করি না, যে হি হ্যাজ আ আয়রন হুইল। আয়রন হুইল মানে কি, ইচ্ছা শক্তিটা প্রায় প্রায় কিসের মতো, প্রায় লোহার মতো ইচ্ছা শক্তি। নার্ভস অফ স্টিল, প্রায় স্টিলের মতো নার্ভ। কি সম্ভব কারুর কি স্টিলের মতো নার্ভ হওয়া সম্ভব? সম্ভব তো নয়। আমরা কিছু ব্যবহার করছি চলিত ভাষায় কলোকেশনের ওয়েতে, এই স্টাইলটা ইউজ করছি, দ্যাট he is possessing an iron wheel and have nerves of steel, তার প্রায় লোহার মতো ইচ্ছা শক্তি এবং স্টিলের মতো স্নায়ু শক্তি রয়েছে। এটা তো সম্ভব নয়। এটা কখন সম্ভব হচ্ছে, যখন আমরা কলোকেশন ইউজ করছি। এই যে ডিফারেন্ট ইউজ অফ দিস কাইন্ড অফ ফ্রেজ, তাকে আমরা কলোকেশন বলছি। হি ইজ এ লেডি কিলার। লেডি কিলার মানে কি, এটা নারীর হৃদয় জয় করে নেয় যে পুরুষ, তাকে লেডি কিলার। খুব সুন্দর দেখতে, হ্যান্ডসাম। I am today as well as I'm a lady killer today. আমি যখন বলছি আমি একজন লেডি কিলার, তার মানে সেই মানুষটা নিজেকে লেডি কিলার বলে ভাবছে। যে লেডি কিলার শব্দটা একটা কলোকেশন, চলিত ভাষা ইউজ হয়। লেডি কিলার মানে এই নয় যে একজন লেডিকে ধরে সে কিল করছে, তা করছে না। ঠিক আছে, এই যে নারীর হৃদয়কে সে জিতছে, সেই ফ্রেজটাকে বলা হচ্ছে লেডি কিলার। কলোকেশন অনেকটা ইডিওম্যাটিক ইউজের মতো, অনেকটা ইডিয়ামের মতো। ঠিক আছে, এই জিনিসগুলোকে তোমাকে শিখতে হবে। জিরো টলারেন্স মানে কি, তার কোনো সহ্য শক্তিই নেই, জিরো টলারেন্স। এই যে ওয়ার্ড গুলোকে আমরা ইউজ করি, এইগুলো হচ্ছে কলোকেশন। বলো ক্লিয়ার কি না? ইয়েস স্যার। ভেরি গুড। এই জিনিসগুলো আমরা সেকশন নাম্বার 4 এ পড়বো, রেজিস্টার, কলোকেশন, এবং আরেকটা জিনিস হচ্ছে স্টাইল। স্টাইল মানে কি সবাই বলতে পারবে, এটা বলা উচিত। স্টাইল মানে বলো বলো, শুনতে পাচ্ছি না বাবা, কেটে যাচ্ছে। বলো কেউ এটা বলো, মাইক্রোফোন অন করে। স্টাইল মানে কি? স্যার ফ্যাশন। ফ্যাশন, ঠিক আছে, মানে ফ্যাশন বটেই তো স্টাইল, অবশ্যই ফ্যাশন মানে স্টাইল। কিন্তু এখানে স্টাইল একটা অন্য জিনিস। স্টাইল শব্দটা এসছে এক ধরনের ইংলিশ ওয়ার্ড থেকে, এক ধরনের মানে গ্রামাটিক্যাল ডিসিপ্লিন থেকে। তার নাম হচ্ছে স্টাইলিস্টিক্স। স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টাইলিস্টিক্স মানে কি? The study of the distinctive styles found in particular literary genres and in the works of individual writers. কোনো একটা বিশেষ ধরনের লেখকের একটা নির্দিষ্ট স্টাইল থাকে, তিনি কেমন ভাবে লিখছেন। ডিস্টিংটিভ মানে একেবারে তারই মতো করে, ইডিওসিনক্র্যাটিক তাকে বলে ডিস্টিংটিভ। আমার লেখার স্টাইল তোমাদের লেখার স্টাইলের থেকে অনেক ডিফারেন্ট হবে, হতে বাধ্য, স্বাভাবিক। অনিমেষের থেকে, উবিনার থেকে, শ্রেয়ার থেকে, মন্দিরার থেকে আমার লেখার স্টাইল ডিফারেন্ট হবে। এই যে লেখার যে স্টাইলের ডিফারেন্স, যে স্যার। হ্যাঁ বলো। বলছি স্যার স্টাইল মানে ভঙ্গিটা হবে না? ভঙ্গি, অ্যাবসলিউটলি। এক্ষেত্রে স্টাইল মানে কিন্তু ভঙ্গি, লেখার ভঙ্গি, বা আমার যে আমি যে ড্রেস সেন্স করছি তার যে ভঙ্গি। ঠিক বলেছো রিমা। ফলে এক্ষেত্রে ভঙ্গিকে বোঝাচ্ছে স্টাইল। It's a study of the distinctive styles found in
পার্টিকুলার লিটারারি জনরা, জনরা মানে কি, জনরা মানে কেউ বলতে পারবে GNRE, শিখতে হবে এই ওয়ার্ড গুলো। লিটারারি জনরা বা জনর বলে অনেক ক্ষেত্রে। আমি দিচ্ছি এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক পোয়েট্রি কবিতা, প্রোজ গদ্য, ড্রামা, ড্রামা কি, ড্রামা নাটক নাটক। এই বিভিন্ন সাহিত্যের ধারা, এই বিভিন্ন সাহিত্যের ধারা লিখতে গেলে তো ডিফারেন্ট স্টাইল দরকার। যে পদ্য লিখছে, যে কবি, সে একই স্টাইলে তো গদ্য লিখতে পারবে না। আবার যে গদ্য লিখছে, যে উপন্যাস লিখছে, সে তো একই স্টাইলে লিখতে পারবে না নাটক, পারবে না। তো আলাদা আলাদা এই যে ধারা দরকার, আলাদা আলাদা ভঙ্গি দরকার, আলাদা আলাদা স্টাইল দরকার। এইটারই স্টাডি হচ্ছে স্টাইলিস্টিক্স। কেমন করে ল্যাঙ্গুয়েজকে বিভিন্ন কনটেক্সটে আমি ব্যবহার করছি, এই রেজিস্টার এবং কলোকেশন, এগুলো প্রত্যেকটাই এই স্টাইলিস্টিক্স এর পার্ট। কাকে স্টাইলিস্টিক্স বলে, কেমন করে ল্যাঙ্গুয়েজের মধ্যে স্টাইলিস্টিক্স ইউজ করা যায়, সেই বিষয় নিয়ে আমরা এই সেকশনে পড়ব। কাকে কনোটেশন বলে, কনোটেশন মানে গূঢ়ার্থ, কোন একটা অর্থের ভিতরের অর্থ, গূঢ় অর্থ। ঠিক আছে, এই যে শেক্সপিয়ারের বিখ্যাত কথা, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আমি কি তোমাকে একটা গ্রীষ্মের উষ্ণ দিনের সঙ্গে তুলনা করব? সামার্স ডে কাকে সিগনিফাই করছে? সামার্স ডে মানে কেবলমাত্র গ্রীষ্মের উষ্ণ দিন নয়। সামার্স ডে বলতে এখানে তার বন্ধুকে তুলনা করছে, অ্যাবসলিউটলি তার বন্ধুকে তুলনা করছে একটা গ্রীষ্মের উষ্ণ দিনের সঙ্গে, মানে বন্ধুকে তুলনা করছে সূর্যের সঙ্গে, সানের সঙ্গে। তার বন্ধুত্বের যে উষ্ণতা, তার বন্ধুত্বের যে একটা ভালোবাসা, সেটা এই লাইনের মধ্যে রিফ্লেক্টেড হচ্ছে। এইটা হচ্ছে স্টাইলিস্টিক্স। কেমন করে একজন অথার তার বিভিন্ন স্টাইলের মাধ্যমে, স্টাইলের অনেক ভাগ রয়েছে, মেটোনিমি, মেটাফার, বিভিন্নভাবে তুলনার মাধ্যমে দেখাচ্ছে তিনি। সেই জিনিসগুলো কেমন করে ঘটে আমরা এই সেকশনে পড়ব। অনেক কিছুর উপর ডিপেন্ড করে স্টাইলিস্টিক্স। ন্যারেটিভ স্ট্রাকচার, কেমন করে বৃত্তান্তটা বলছে, সাউন্ড প্যাটার্নিং, কিসের ভিত্তিতে সাউন্ড গুলো ক্রিয়েট করা হচ্ছে, মিটার অ্যান্ড রিদম, ছন্দ অলংকার, এই জিনিসগুলোকে আমাদেরকে অল্প অল্প পড়তে হবে এই স্টাইলিস্টিক্স। তাহলে 4 নম্বর সেকশন ক্লিয়ার হয়ে গেছে, রেজিস্টার, কলোকেশন এন্ড স্টাইল। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? Yes sir. Yes sir. ভেরি গুড। এই 4টে সেকশনই তোমাদের সিলেবাসে আছে। আমি 5 নম্বর জিনিসটা অ্যাড করেছি, কারণ এটা সিলেবাসে না থাকা সত্ত্বেও এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন হচ্ছে, তাই এটা আমি অ্যাড করে দিয়েছি। সেটা হচ্ছে রাইটিং কম্পোজিশন, লেটার রাইটিং অর এসে রাইটিং। তোমাদের প্রত্যেক বছরে 10 বছরের, 10 বছর তো হয়নি, তোমাদের সিরিজে হচ্ছে 4 বছর, 17 থেকে প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে। তোমাদের একটাই 10 নম্বরের প্রশ্নে এই যে এতগুলো প্রশ্ন দেখালাম, এই 5 এবং 10 নম্বরের প্রশ্ন, এগুলোর সঙ্গে সঙ্গে 10 নম্বরের প্রশ্নে একটা রাইট আ শর্ট ডায়ালগ বেসড অন দ্য ফলোইং কনটেক্সট, একটা ডায়ালগ বা একটা লেটার, এই জিনিসটা প্রত্যেক বছর দিচ্ছে। কিরকম? ধরা যাক রাইট এ রিপোর্ট অন এ কালচারাল ফাংশন হেল্ড ইন ইউর কলেজ। তোমাদের কলেজে যে কালচারাল ফাংশন আছে তার উপরে রিপোর্ট লেখো। তুমি ইচ্ছে করলে 10 নম্বরের এই প্রশ্নও লিখতে পারো, এখানে দুটো 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে। তুমি ইচ্ছে করলে লিখতে পারো ডিসকাস উইথ এক্সাম্পলস টু ভ্যারাইটিস অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ, এটাও লিখতে পারো। আবার তুমি ইচ্ছে করলে এই লেটারটাও লিখতে পারো, যে you have recently lost your university registration certificate, write an application in formal English to the registrar, বা প্রিন্সিপালকে লেখো তুমি তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারিয়ে ফেলেছো, তারপরে একটা চিঠি লেখো, বা তুমি একটা রিপোর্ট লেখো। তাহলে রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং এবং একটা এসে রাইটিং, এই তিনটের মধ্যে যে কোনো দুটো, কোনোবার রিপোর্ট আসছে, কোনোবার লেটার আসছে, কোনোবার এসে আসছে, কোনোবার রিপোর্ট আসছে, এইটা একটা আমাদেরকে তৈরি করে যেতে হবে। লেটার কেমন করে লিখতে হয় আমি একটু শিখিয়ে দেবো, একটু খুবই সহজ, খালি এটা কিন্তু কমন আসবে না, কোনোবার সম্ভব নয় কমন আসা, নিজেকে লিখতে হবে। যদি এই কমন কোয়েশ্চেন থেকে উত্তর লিখতে না পারো 10 নম্বরের, তখন এই আনকমন কোয়েশ্চেনে তোমরা যেতে পারো। 2018 সালে এসেছিল, সাপোজ ইউ আর প্ল্যানিং টু স্টার্ট আ বিজনেস অফ ইউর ওন, তুমি একটা ব্যবসা নিজের মতো করে শুরু করবে, and you need a capital for that, তোমার একটু পুঁজির দরকার, ন্যাচারালি ব্যবসা কেমন করে শুরু করবে, তার জন্য write a letter to the manager of a bank with a detailed description of your business plan and its prospects, যেন তুমি একটা লোন পেতে পারো।
ইউ নিড পার্সোনাল মানে বিজনেস লোন, তার জন্য তুমি ম্যানেজারকে চিঠি লেখো। তাহলে এই 5 নম্বর সেকশনে তোমাদেরকে শিখতে হবে হাউ টু রাইট আ লেটার, হাউ টু রাইট আ রিপোর্ট অর হাউ টু রাইট আ এসে। যে তার ওই বছরই অর দিয়ে এসছে, ড্রাফট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ডস। ইমেল মানে তো অনেকটা তোমার লেটারেরই মতো। and relatives in India and abroad to raise funds for an NGO which arranges for the education of the homeless children. Homeless childrenদের এডুকেশনের জন্য একটা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন একটা ফান্ড রেজ করছে। তুমি তোমার রিলেটিভ এবং বন্ধুদের যারা ভারতবর্ষের বাইরে আছে বা ভারতবর্ষের মধ্যে আছে তাদেরকে বলো টাকা দেওয়ার জন্য, দান করার জন্য, ডোনেশন দেওয়ার জন্য একটা নোবেল কজে, একটা মহৎ কাজে। এইভাবে একটা চিঠি, রিপোর্ট বা লেটার লিখতে হবে। এই হচ্ছে তোমাদের মোটামুটি সিলেবাসটা। বলো ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ স্যার ভেরি গুড, ভেরি গুড। বলো। Yes, sir. বেশ, এই 5টা সেকশনে তোমাদের L1 এর সিলেবাসকে ভাগ করা হচ্ছে। এবার আমরা দেখব যে তোমাদের প্রশ্নগুলো কিরকম ভাবে পড়ছে। আমি একবার স্ক্রিনে একটু লিখে দিই, তাহলে আরো পরিষ্কার তোমাদের হবে বিষয়টা। এক সেকেন্ড। ইয়েস, তাহলে তোমাদের টোটাল পরীক্ষা কত নম্বরের? 75 মার্কসের L1 পেপার। এই 75 নম্বরের পেপারের মধ্যে 10 প্লাস 5 কিসের জন্য? অ্যাটেন্ডেন্সের জন্য, ক্লাস অ্যাটেন্ডেন্সের জন্য। আর 10 নাম্বার হচ্ছে আমি একটা অ্যাসাইনমেন্ট দেব, এটা ইন্টারনাল অ্যাসাইনমেন্টের মতো। আমি সেটা তোমাদের পরীক্ষার 1 মাস আগে দেব। তোমাদেরকে একটা A4 শিটে সুন্দর করে লিখে প্রজেক্টের মতো জমা দিতে হবে, তাতে আছে 10 নাম্বার। তোমরা নিশ্চিত থাকো, আমরা আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে কাউকেই কখনো এখানে খারাপ নাম্বার দিই না, খুবই যথেষ্ট পরিমাণে ভালো নাম্বার দিই। এইটা গেল 15 নাম্বার কলেজের হাতে। এখানে তোমরা নিশ্চিত থাকো ভালো নাম্বার পাবে। তোমরা যেখানে গন্ডগোলটা করো সেটা হচ্ছে 60 নম্বরের তোমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশন হয়। এন্ড সেমিস্টার মানে সেমিস্টারের শেষে যে ফাইনাল পরীক্ষাটা, যেটা যদি অফলাইন এক্সামিনেশন হয় কলেজের বাইরে দিতে যেতে হবে। এই 60 নম্বরের পরীক্ষা, এই 60 নম্বরের মধ্যে 20 স্যার বলো। বলছি স্যার কলেজের বাইরে মানে কোথায়? কলেজের বাইরে মানে কলেজের সাধারণত জেনারেলি দুটো সেন্টারে তোমাদের পরীক্ষা হয় ঘুরিয়ে ফিরিয়ে। একটা হচ্ছে আইদার তোমাদের হয় বলো শিউড়ির মহাবিদ্যালয়, হ্যাঁ বীরভূম মহাবিদ্যালয় হয়, অথবা তোমাদের অনেক ক্ষেত্রে পরীক্ষা হয় খয়রাশোল বা বীরভূম মহাবিদ্যালয়। ঠিক আছে, বেশ। ফলে বাইরে পরীক্ষা দিতে যেতে হবে, যেটা ইউনিভার্সিটির পরীক্ষা হয়। তো এই যে 60 নম্বরের পরীক্ষাতে 3টে করে 20-তে ভাগ হয়। এক সেকেন্ড নাও, হ্যাঁ 3টে করে 20-তে ভাগ হয়। এইখানে 10 × 2 নম্বরের কোয়েশ্চেনে 10টা লিখতে হবে, 10 দুগুণে 20। আর এখানে থাকে 5 নম্বরের প্রশ্ন 4টে লিখতে হয়, 4 5 20। আর এখানে আগেই বলেছি 10 নম্বরের প্রশ্ন 2টো লিখতে হয়, 10 দুগুণে 20। এখানে 20-তে 17 18 খুব ইজিলি তোলা যায়, অর্ধেক ম্যাচ শেষ। আর এখানে 20-র মধ্যে খুব সহজেই 10 তোলা যায়, 27। আর এখানে তোমরা 15-তে অনেকেই 13 14 করে পাবে, 12 13 14 এরকম পাবে, 12 13। ফলে এইখানে যদি তুমি 10 আর 17 27 আর 12 স্কোর করে ফেলতে পারো, 27 আর 12 হচ্ছে 39, বিরাট। 75-এর মধ্যে 39 নট আ ব্যাড মার্ক, 40 প্রায় 60%-এর উপরে, তাহলে তো খুবই ভালো। কিন্তু মুশকিল যেটা সেটা হচ্ছে অনেকেই সেটা পারো না। ফলে একটু ভালো করে শর্ট কোয়েশ্চেনের দিকে এমফাসাইজ করতে হবে, কারণ বড় কোয়েশ্চেন অনেকেই ভালো লিখতে পারো না, নাই হতে পারে, কিন্তু যাতে সবকটা শর্ট কোয়েশ্চেন ঠিকমতো করে আসতে পারো তার জন্য কিন্তু খুব ভালো করে এই শর্ট কোয়েশ্চেনগুলো রেডি করতে হবে। এই যে আমি 1 বছরের কোয়েশ্চেন দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে। এই যে রাইট আনসার এনি 10 অফ দ্য ফলোইং কোয়েশ্চেন, 2019 সালের সিবিসিএস এর পরীক্ষা। যে কোনো 10টা প্রশ্নের উত্তর দেবে 10 দুগুণে 2। এবার কি, which of the following words is generally used in informal communication? কোনটা ইনফর্মাল কমিউনিকেশন ইউজ করা হয়? বয়, গার্ল, চিলড্রেন, ল্যাড। কোনটা ইনফর্মাল কমিউনিকেশন? নন স্ট্যান্ডার্ড কমিউনিকেশনে ল্যাড, কারণ বয় গার্ল প্রত্যেকটাই ফর্মালি ইউজ করা হয়। ল্যাড মানে হচ্ছে ইয়াং বয়। এই এরকম আইডেন্টিফাই করতে হবে।
এই স্টেটমেন্টের মধ্যে কোনটা ট্রু আর ফলস, এই করে মোটামুটি 2 নম্বরের প্রশ্নগুলো চলে। এই বিভিন্ন সেকশন থেকে 2 নম্বরের প্রশ্ন আসে। তারপরে আসে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, এই যে 4 5 20 5 নম্বরের প্রশ্ন। এটাও খুব বেশি কঠিন নয়, এবং এটাও আমি যে মোটামুটি দিয়েছি সেগুলো থেকে সবকটাই পড়ে। এই যে ক্যান কমিউনিকেশন টেক প্লেস উইদাউট দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ছাড়া কি কমিউনিকেশন সম্ভব, পড়াবো। ডিসকাস উইথ এক্সাম্পলস 2 টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, 2 রকমের ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দাও, ব্যাস 5 নাম্বার পেয়ে যাবে। কাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে সেটাও লিখতে হবে। এই করে করে মোটামুটি হোয়াটসঅ্যাপ থেকে কোয়েশ্চেন এসেছিল 2017 সালে, এই যে তোমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপে বিভিন্ন শর্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করো, ওএমজি মানে কি, ও মাই গড, আরআইপি রেস্ট ইন পিস, এএসএপি অ্যাজ সুন অ্যাজ পসিবল, এইগুলোর অ্যাক্রোনিম, এইগুলোর ফুল ফর্মটা বলো। অ্যাক্রোনিম মানে হচ্ছে শর্ট ফর্ম। ইন্টারনেট অ্যাক্রোনিম নিয়ে কোয়েশ্চেন এসেছিল, লিখলে 5-এ 5। এই রকমের প্রশ্ন আসে। আর 10 নম্বর এরকম বললাম, একটা এসে পড়ে, এসে অন দ্য ডিস্টিংটিভ ফিচার অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ লিখতে হবে বড় করে। আর ওই লেটার রাইটিং পড়ে, রিপোর্ট রাইটিং পড়ে। এই যে প্রিন্সিপাল করে লেটার লেখো, কলেজে পারমিশনের জন্য তুই কলেজে এডুকেশনাল ট্যুর করবে, এই নিয়ে একটা প্রশ্ন। এই রকম ধরনের জিনিসপত্র পড়ে। বলো ক্লিয়ার কিনা? Yes, sir. Yes, sir. এই করে তোমাদের মোটামুটি Yes, sir. 75 নম্বরের প্রশ্ন, 60 নম্বরের প্রশ্ন 20 20 20 আর 10 নম্বর প্লাস 5 নম্বর, এটি 75 মার্কসের L1 পেপার। এটাতে ভালো রেজাল্ট করতে হবে, যতটা সম্ভব নাম্বার তুলতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা মোটামুটি সিলেবাসটা করলাম, খুব ভালো করে সিলেবাসের দিকে তাকালাম। আমাদের সিলেবাস 5টা সেকশনে বিভক্ত: ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি, ডিফারেন্স বিটুইন ডিক্লারেটিভ এন্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, রেজিস্টার কলোকেশন স্টাইল, আর একটা হচ্ছে লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, এসে রাইটিং। যেটা পরে 10 নম্বরের প্রশ্নে আমরা চাইলে যদি এখান থেকে 10 এই 4টে সেকশন থেকে যদি 10 নম্বরের প্রশ্ন লিখে ফেলতে পারি, তাহলে লেটার রাইটিং না লিখলে হবে, কিন্তু বেটার তৈরি করে যাওয়া। আমি যদি জানি কেমন করে লেটার লিখতে হয়, এটা জানি। স্যার, এই হচ্ছে তোমাদের মোটামুটি সিলেবাস। বলো। বলছি এই সিলেবাসটা শুধু ফার্স্ট সেমিস্টারের জন্যই তো? এটা কেবলমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য, তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারে কোনো ইংরেজি পড়তে হবে না, ঠিক আছে? আবার থার্ড সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে পড়বে বাংলা, L1-2 পড়বে, সরি L2-1 পড়বে, ঠিক আছে? তোমাদের ফরম্যাটটা হচ্ছে অনেকটা এরকম। তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়বে হচ্ছে L1-1, L1 মানে কি, ইংলিশ কম্পালসারি, এটা ফার্স্ট সেমিস্টারে পড়বে, ঠিক আছে? সেকেন্ড সেমিস্টারে তোমরা পড়বে L2-1, বাংলার কম্পালসারিটা। আবার থার্ড সেমিস্টারে তোমাদের আমার সঙ্গে দেখা হবে, L1-2 পড়বে। আবার ফোর্থ সেমিস্টারে তুমি পড়বে L2-2। এই দুটো হচ্ছে বেঙ্গলি, আর এটা হচ্ছে ইংলিশ। ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার। টোটাল এই পুরো জিনিসটা কি বলা হয়? এটাকে বলা হয় LCC, মানে কি, ল্যাঙ্গুয়েজ কোর কোর্স। তোমাদের কোর কোর্স থেকে দুটো সাবজেক্ট, সেগুলো ছাড়া তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ কোর কোর্সটা করতে হচ্ছে। 75x4, 4টে পেপার মোট। আমারটা ফার্স্ট আর থার্ডে আছে, আর বাংলাটা সেকেন্ড আর ফোর্থে আছে। পরিষ্কার? Yes, sir. Yes, sir. ভেরি গুড, Yes, sir. ভেরি গুড। তাহলে আজকের ক্লাসে আমরা মোটামুটি সিলেবাসটা শেষ করে দিলাম। তো যাই হোক, আমরা যেটা করছি, আমরা মোটামুটি এখানে রেকর্ডেড যে ক্লাসটা শেষ করছি, আমি রেকর্ডটা অফ করছি। রেকর্ড অফ করার পরে তোমাদের যা আনঅফিশিয়াল কোয়েশ্চেন মনের মধ্যে যা আছে আমাকে জিজ্ঞেস করবে। আমি অফিশিয়াল রেকর্ডটা এখানে বন্ধ করছি।